আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। হালকা ইনস্টাইনের নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আব্দুর রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ। তো আজকে আমরা আ ভূগোলের ১ম পত্রের যে হচ্ছে ৪র্থ অধ্যায় বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো বায়ুমণ্ডল নিয়ে আমাদের একটা প্রশ্ন থাকবে এবং ভূগোলের সব আলোচনার সবচাইতে সহজ আলোচনার যদি বলি সেটা হচ্ছে বায়ুমণ্ডলের আলোচনা। এবং বায়ুমণ্ডলের আলোচনা এতই গুরুত্বপূর্ণ যে এটা বিভিন্ন চাকরি পরীক্ষা, আমাদের অ্যাডমিশন থেকে শুরু করে চাকরি পরীক্ষা এমনকি বিসিএস পর্যন্ত কিন্তু এই বায়ুমণ্ডল থেকে প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে বায়ুমণ্ডলটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং বায়ুমণ্ডলটা খুবই সহজ। আমরা যদি একটু টেকনিক্যালি পড়ি, এই অধ্যায় থেকে যদি আমরা একটা প্রশ্ন পড়ি, একটা প্রশ্নের জন্য নোট করি তাহলে কিন্তু আমাদের পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, ১ম এ তোমাকে আমি একটা নমুনা কোয়েশ্চেন দেখাই যে কোয়েশ্চেনের মাধ্যমে তুমি তোমার নোটটা করবা আরকি। আচ্ছা, ক নম্বরে বলা আছে সমমণ্ডল কাকে বলে? অর্থাৎ ক নম্বরের যে প্রশ্নগুলা এগুলা কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ক্লাসে। আচ্ছা, এবং আমরা খ নম্বরের জন্য কিন্তু আলোচনা আমাদের ইনক্লুডেড হয়ে যাবে। অর্থাৎ ক নম্বরের জন্য আমি তোমাদেরকে বলে দিব যে এই প্রশ্নগুলা পড়লেই তোমার ক নম্বর ডান। আচ্ছা, কিন্তু খ নম্বর তোমার পড়তে হবে না। অর্থাৎ খ নম্বর অটোমেটিক হয়ে যাবে যদি গ এবং ঘর জন্য তুমি পড়ে ফেলো। আচ্ছা, এবার আমি বলি আমাদের একটা প্রক্রিয়া হচ্ছে নোট করা। আচ্ছা, নোটের প্রক্রিয়াটা আমি তোমাকে বলে দেই। তুমি হচ্ছে কিসের জন্য নোট করবা? তুমি হচ্ছে গ এবং ঘর জন্য একটা প্রশ্ন নোট করবা। আচ্ছা, এইখানে নোটটা কিভাবে করবা আমি একটু সহজে বলে দেই। গ নম্বরের জন্য তুমি নোট করবা আমরা সাধারণত বায়ুমণ্ডল পড়বো, বায়ুমণ্ডলের ৪ টা স্তর পড়বো, ঠিক আছে? আচ্ছা, বায়ুমণ্ডলের ৪ টা স্তর যখন আমরা পড়বো, মনে করো হচ্ছে বায়ুমণ্ডলের স্তর আমি লিখি। ক নম্বর একটা স্তর, খ নম্বর আরেকটা স্তর, গ নম্বর আরেকটা স্তর, ঘ নম্বর আরেকটা স্তর। বায়ুমণ্ডলের ৪ টা স্তর পেলাম মনে করো। তুমি গ নম্বরের জন্য ক এবং খ নম্বর স্তরের মধ্যে তুলনামূলক আলোচনা হিসেবে একটা আলোচনা নোট করবা এবং এইটা ১ পৃষ্ঠার এপিঠ ওপিঠ ১ পৃষ্ঠা হবে তোমার এই নোটটা, ঠিক আছে? আচ্ছা, এবং আমি চিত্র তোমাকে দেখাই দিব চিত্রটা কেমন হবে। অনেক সহজ চিত্র আরকি। এবং গ এবং ঘ নম্বর যে বায়ুমণ্ডলের স্তর আছে এই ২ টার জন্য তুলনামূলক আবার একটা প্রশ্ন তুমি রেডি করবা। আচ্ছা, এইভাবে ২ টা পৃষ্ঠা রেডি করলে তোমার একটা প্রশ্ন কমন, অর্থাৎ ৮ টা কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন কমন মানে কি? তোমাকে ৫ টা কোয়েশ্চেনের উত্তর করা লাগে। আচ্ছা, এই ৫ টি কোয়েশ্চেনের মধ্যে এই ৫ টি কোয়েশ্চেনের মধ্যে কিন্তু তোমার একটা কোয়েশ্চেন এখান থেকে কমন পাবা ইনশাআল্লাহ। আচ্ছা, চলো তাহলে আমরা বায়ুমণ্ডল নিয়ে শুরু করি। ওকে। বায়ুমণ্ডল বলতে কি বোঝায়? শুরুতে আমরা সেটা দেখব। অর্থাৎ একটা সংজ্ঞা আমাদের জানা প্রয়োজন বায়ুমণ্ডল সম্পর্কে। আচ্ছা, তাহলে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে সেটাই হচ্ছে বায়ুমণ্ডল। আচ্ছা, তো এই যে পৃথিবীর কথা যদি আমরা চিন্তা করি, আমরা ১ম ক্লাসে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন একেবারে কেন্দ্র পর্যন্ত পড়েছি। আচ্ছা, এবং আমরা এই ক্লাসে পড়ব পৃথিবীর উপরিভাগের যে হচ্ছে বায়ুমণ্ডল, সে বায়ুমণ্ডল নিয়ে। এই বায়ুমণ্ডলের দৈর্ঘ্য হচ্ছে প্রায় ১০,০০০, এই বায়ুমণ্ডলের দৈর্ঘ্য কত? প্রায় ১০,০০০ কিলোমিটার। ওকে। আচ্ছা, এই বায়ুমণ্ডল নিয়ে আজকে পড়াশোনা করব। তাহলে পৃথিবীর উপরিভাগের যে বায়ু আছে আরকি, সেই বায়ুগুলা পৃথিবীর সাথে কোন বলের কারণে পৃথিবীর সাথে লেগে থাকে? এটা হচ্ছে মহাকর্ষ বলের কারণে। আচ্ছা, তাহলে যে গ্যাসীয় আবরণ, অর্থাৎ এই যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, পৃথিবীকে ঘিরে আছে, এই গ্যাসীয় আবরণকে আমরা বায়ুমণ্ডল বলব এবং এটার দৈর্ঘ্য হচ্ছে ১০,০০০ কিলোমিটার। ওকে। আচ্ছা, তাহলে আমরা এই পেজ শেষ করলাম। আচ্ছা, আমি তোমাকে বলেছি না যেগুলা আমি তোমাকে ক নম্বরের উত্তর বলে দিব, আমি তোমাকে এমসিকিউ বলে দিব। আচ্ছা, তাহলে আমি যেগুলা দাগ দিয়েছি এবং যেগুলো নিয়ে আলোচনা করব এগুলো হচ্ছে ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আর তোমাকে নোট করার জন্য যে একটা প্রাথমিক নির্দেশনা দিলাম সেটা হচ্ছে গ এবং ঘর জন্য। এবং এই গ এবং ঘ কিভাবে লিখবা এটা আমি বিস্তারিত আজকের ক্লাসে বলব পরবর্তীতে। চলো আমরা ক্লাসটা আগাই। আচ্ছা, এই পর্বে আমরা বায়ুর উপাদান পড়ব। আমি তোমাকে যদি বলি দেখো তোমার পরীক্ষায় সবচাইতে গুরুত্বপূর্ণ খ নম্বরের জন্য প্রশ্নটা হলো আ খ নম্বর খ নম্বরের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে কি? বায়ুর উপাদান। আচ্ছা, বায়ুর উপাদানটা আমাদের মাথায় রাখা লাগবে। আচ্ছা, বায়ুর অনেক ধরনের উপাদান আছে বাট এইখানে দেখো একটা ক্রাইটেরিয়া দিছে বা এখানে একটা প্রকারভেদ করছে যে গ্যাসীয় উপাদান, তারপর হচ্ছে গ্যাসীয় উপাদানের পর জলীয় বাষ্প, জৈব ও অজৈব কণিকা, এভাবে একটা আ কি করেছে? প্রকারভেদ করেছে। বাট আমাদের ওইটা মুখ্য বিষয় না যে কয় প্রকার, এখান থেকে প্রশ্ন আসবে না। আচ্ছা, তবে বায়ুমণ্ডলের এই যে আমি বললাম যে পৃথিবীর উপরিভাগে যে গ্যাসীয় আবরণ আছে প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত, এই গ্যাসীয় আবরণটা পৃথিবীর সাথে কিন্তু ঘুরে মুভ করে। পৃথিবী কিন্তু প্রতিনিয়তই মুভ করছে এবং এই গ্যাসীয় আবরণটাও কিন্তু মুভ করতেছে। আচ্ছা, এই গ্যাসীয় আবরণটার
কোন এই গ্যাসীয় আবরণ বা এই টোটাল আবরণের মধ্যে কোন গ্যাস কত পরিমাণে আছে, অর্থাৎ এটাই হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান, আর এই উপাদানটা খ নম্বরে কিন্তু আসবে। আচ্ছা, তাহলে আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ। আমরা এভাবে একটা পাই চিত্রের মাধ্যমে দেখাতে পারি, দুই পাই চিত্রের মাধ্যমে। ঘটনাটা হলো বায়ুমণ্ডলের 98% গ্যাসীয় উপাদানই হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন, ঠিক আছে? তাহলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে কত? এটা হচ্ছে 78.02%। পুরো টাইম লাগবে আমাদের, ঠিক আছে? আবার অক্সিজেনের মাত্রা হচ্ছে 20.71%। এমসিকিউ পরীক্ষায় যেহেতু নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি বায়ুমণ্ডলে অন্যান্য গ্যাসের তুলনায়, নাইট্রোজেন গ্যাস হচ্ছে 78.02%, অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে বেশি। এই জন্য কিন্তু এই প্রশ্নটা অনেকবার এসেছে এবং সামনেও আসবে। দ্বিতীয় অবস্থান করতেছে অক্সিজেন। যদি বলি বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসীয় উপাদান কোনটা, সেটা হবে অক্সিজেন। ওকে, আচ্ছা, তাহলে অক্সিজেনের পরিমাণ কত? অক্সিজেনের পরিমাণ হতো 20.71%। আচ্ছা, দেখো, তাহলে আমরা যদি যোগ করি এটাকে, তাহলে আমাদের হাতে কত দাঁড়ায়? প্রায় 98 দশমিক সামথিং, অর্থাৎ প্রায় 99.99% গ্যাস হচ্ছে এই দুইটা উপাদান দিয়ে গঠিত। ওকে, আচ্ছা, বাকি যে 1.27% যে গ্যাস এখনো বাকি আছে, এই গ্যাসটা কি কি গ্যাস আছে আমরা একটু যদি দেখি। বাকি অন্যান্য গ্যাসের মধ্যে কোন গ্যাসটা বেশি আছে? বাকি অন্যান্য গ্যাসের মধ্যে আর্গনটা বেশি আছে 0.8%, এবং তারপর দ্বিতীয় অবস্থানে আছে 0.4% জলীয় বাষ্প। আচ্ছা, তাহলে আমরা যদি হিসাব করি, তাহলে আমরা প্রথমে পাবো নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে আর্গন, তারপর জলীয় বাষ্প। এই যে টোটাল একটা হিসাব চারটা গ্যাসের, এই গ্যাসের হিসাবটা আমাদের মাথায় রাখা লাগবে। আচ্ছা, এর বাইরে যদি একটু হিসাব করি, এর বাইরে আর কি কি আছে? আমাদের আর কিছু লাগবে না, বাট আমরা একটু দেখবো। কার্বন ডাই অক্সাইডটা লাগবে। এরপর অর্থাৎ পঞ্চম নম্বর যে গ্যাসটা, পঞ্চম নম্বর গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, 0.03%। আচ্ছা, এইটা হচ্ছে এই পাঁচটা উপাদান আমাদের একেবারে মাথায় রাখা লাগবে, মুখস্থ করতে হবে। আচ্ছা, আর বাদবাকি ক্ষুদ্র কণা, অর্থাৎ কণা আছে 0.01%, এবং অন্য অন্য আরো কিছু গ্যাস আছে, এই গ্যাসগুলা হচ্ছে 0.02%, যেগুলো আমাদের প্রয়োজন নাই। জাস্ট ক্ষুদ্র কণাটা আমরা দেখে রাখতে পারি, আর অন্যগুলো আমাদের তেমন একটা প্রয়োজন নাই। এগুলা টোটাল টোটাল আছে, আচ্ছা, 0.02%। ওকে, আচ্ছা, তাহলে এই যে আমরা একটা সারণী পড়লাম, এই যে একটা ছক পড়লাম, এই ছকটা আমরা মুখস্থ করে ফেলবো, যে কোন গ্যাসের উপাদান কত পার্সেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলেছি, এই নাইট্রোজেন গ্যাস থেকে তোমার প্রশ্ন থাকবে, অক্সিজেন থেকে থাকবে, কার্বন থেকে থাকবে, অর্থাৎ এমসিকিউ থাকতে পারে এখান থেকে, কার্বন ডাই অক্সাইড থেকে, এবং জলীয় বাষ্প থেকে। তাহলে তোমাকে বলতে পারে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কত, এ নিয়ে চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায়, এবং এমনকি আমাদের আমরা যে অ্যাডমিশন দিব ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি, সেখানে প্রচুর পরিমাণে প্রশ্ন পাবো। এই জাস্ট একটা ছক। তাহলে এই একটা ছক জানলে তোমার মধ্যে কিন্তু বায়ুমণ্ডলের উপাদানের যে বেসটা, সেই বেসটা কিন্তু শক্ত হয়ে যায়। আচ্ছা, তাহলে তুমি এখন জানো, আমি তোমাকে যদি প্রশ্ন করি বায়ুমণ্ডলের কোন গ্যাসের উপাদানটা সবচেয়ে বেশি আছে, তুমি আমাকে বলে দিতে পারবা। সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস, এবং সেটা হচ্ছে 78.এত%। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস কোনটি, তুমি তখন আমাকে বলতে পারবা সেটা হচ্ছে অক্সিজেন, এবং সেটার মাত্রা কতটুকু, তুমি 20.71%, এটাও তুমি আমাকে বলে দিতে পারবা। তাহলে আমি ধরে নিলাম তোমার বেস কিন্তু অলরেডি স্ট্রং হয়ে গেছে। আচ্ছা, এবার চলো যে গ্যাসীয় উপাদানগুলো আমরা পড়লাম সেগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত পড়ি। আচ্ছা, যেমন নাইট্রোজেন সম্পর্কে কি জানি আমরা, যে বায়ুমণ্ডলের সর্বাধিক পরিমাণে যে গ্যাস আছে সেটা হচ্ছে নাইট্রোজেন, 78.02%। ওকে, বায়ুর আয়তন বৃদ্ধি ও পাতলা করার ক্ষেত্রে, বায়ুর যে আয়তন বৃদ্ধি এবং পাতলা করার ক্ষেত্রে কোন গ্যাসটা কাজে লাগে, সেটা হচ্ছে আমাদের এই নাইট্রোজেন গ্যাস। এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, অনেক না। আচ্ছা, তারপরে যদি একটু দেখি যে কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলা বায়ু থেকে নাইট্রোজেন গ্যাস গ্রহণ করে, তার মধ্যে একটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। তেমন গুরুত্বপূর্ণ না, জাস্ট আমরা একটু দেখে রাখবো। আচ্ছা, পৃথিবীতে তাপমাত্রা সুষম বন্টন করার ক্ষেত্রে এই বায়ুমণ্ডলের গুরুত্ব অনেক বেশি। আর যেহেতু এই বায়ুমণ্ডলের প্রেক্ষিতে যেহেতু হচ্ছে নাইট্রোজেন বেশি পরিমাণে আছে, তাই কিন্তু এই পৃথিবীর যে সুষম তাপমাত্রা যে বন্টন করব, এই বন্টনের প্রেক্ষিতে কিন্তু এই নাইট্রোজেন গ্যাসের অবদান সবচেয়ে বেশি। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করো, আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন কিন্তু আবহাওয়াটা অনেকটা শীতল থাকে। তারপর সূর্যের কিরণ পেতে পেতে একটা পর্যায়ে আমরা কি পাই, একটা পর্যায়ে দেখি আমাদের চারপাশ আস্তে আস্তে হিট হচ্ছে, অর্থাৎ গরম হচ্ছে। আচ্ছা, এই যে হিট হওয়ার বিষয়টা, এটা আমরা কেন উপলব্ধি করি, বা এই হিট হওয়ার বিষয়টা কেন আমাদের কাছে থাকে, এটা বিকিরণ হয়ে যায় না দিনের বেলা, এটার কারণ হচ্ছে বায়ুমণ্ডল। এবং আমরা দেখব ধীরে ধীরে এই বায়ুমণ্ডল যখন সূর্য চলে যায়, ধীরে ধীরে আস্তে 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 আবারও বিকিরণ হয়, এই তাপের বিকিরণ হয়।
বাট হঠাৎ করে তাপের বিকিরণ হয়ে যায় না কিন্তু। আচ্ছা, তাহলে এই বিষয়টা হচ্ছে এই যে বায়ুমণ্ডলের যে তাপ, এই তাপটা যে আমাদের কাছে পৌঁছে দেওয়ার প্রেক্ষিতে সবচেয়ে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? এই গ্যাস। আচ্ছা, তাহলে এর মধ্যে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ বেশি হয়, আমরা নাইট্রোজেন গ্যাসকে বেশি প্রশংসা করতেছি আরকি। ওকে? আচ্ছা, অক্সিজেনের কথা যদি বলি তাহলে এক কথায় বলব জীবজগতের জন্য, পৃথিবীর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ গ্যাস। কোনটি? অক্সিজেন। মাত্রা কত? এটা আমাদের লাগবে। ওকে? কার্বন ডাই অক্সাইড CO2 অবশ্যই তুমি এই যে হচ্ছে আমাদের যে সংকেত আছে সংকেতগুলো মাথায় রাখবা। কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি এটা কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ না? আমরা তো মনে করি যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে ক্ষতিকর গ্যাস। আল্টিমেটলি কার্বন ডাই অক্সাইড ক্ষতিকর গ্যাস না। তবে বায়ুমণ্ডলে এই যে গ্যাসের উপাদানগুলা এগুলা একটা সুষম মাত্রায় আছে। কিন্তু যদি এই সুষম মাত্রা থেকে কখনো কোনো অক্সিজেন বাদে অন্য কোনো উপাদান যদি কখনো বৃদ্ধি পায় তখনই বায়ুমণ্ডলের গ্যাসের দূষণ ঘটে। এই দূষণের ফলে আমাদের অনেক ক্ষতি হয়। আচ্ছা, তাহলে বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড আছে সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে আমরা কার্বন ডাই অক্সাইড কি করি? আমরা ত্যাগ করি। আর এই কার্বন ডাই অক্সাইড আবার আমাদের যে জীবমণ্ডল আছে আমাদের যে উদ্ভিদ মণ্ডল আছে, যে উদ্ভিদ অর্থাৎ গাছপালা এই কার্বন ডাই অক্সাইড শোষণ করে তাদের খাদ্য তৈরি করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্য থেকে তারা খাদ্য গ্রহণ করে বা খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরি করার ক্ষেত্রে তারা এই CO2 যে গ্যাসটা কার্বন ডাই অক্সাইডটা এটা কিন্তু তাদের প্রয়োজন হয়। অর্থাৎ CO2 গ্যাসটা যদি না থাকতো তাহলে তারা কি করতে পারতো না? খাদ্য তৈরি করতে পারতো না এবং খাদ্য তৈরি না করতে পারলে তারা বেঁচে থাকতো না। ফলে তাদের থেকে যে অক্সিজেনটা আমরা পেতাম আ আ ২০ দশমিক কত? ২০ দশমিক সামথিং ৭১। আচ্ছা, এই এই পরিমাণ যখন আমরা না পাবো তখন কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের যে পরিমাণ সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা থাকা প্রয়োজন। তবে এটা কোনো কারণে বৃদ্ধি পেলে তখন আমরা তাকে বায়ু দূষণ বলি এবং এটা আমাদের জন্য ক্ষতিকর। আচ্ছা। আচ্ছা, এইবার আমরা আরেকটা গ্যাসের নাম জানবো সেটা হচ্ছে ওজোন গ্যাস যার সংকেত হচ্ছে O3। আচ্ছা, এটা একটা অস্থায়ী গ্যাস, বায়ুমণ্ডলে অস্থায়ী গ্যাস যেটা বায়ুমণ্ডলের আমরা স্তর যখন পড়বো তখন দেখব যে বায়ুমণ্ডলের দ্বিতীয় যে স্তর স্ট্রাটোস্ফিয়ারের উপরের দিকে আমরা এই অস্থায়ী গ্যাস ওজোন স্তর আমরা দেখতে পাবো। আচ্ছা, এই ওজোন স্তর কেন গুরুত্বপূর্ণ? ওজোন স্তর কি করে সূর্যের যে অতিবেগুনি একটা রশ্মি আছে যেটার নাম হচ্ছে ইংরেজিতে কি বলা হয়? আল্ট্রাভায়োলেট রে, এই রে থেকে আমাদেরকে রক্ষা করে। এই রে যদি পৃথিবীতে প্রবেশ করতে পারত তাহলে আমরা কিন্তু হয়তো আর বেঁচে থাকতাম না। আচ্ছা, সুতরাং এই রেটা খুবই খারাপ আরকি। ঠিক আছে? আচ্ছা, শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। আচ্ছা, এই যে ওজোন স্তরটা এটা বায়ুমণ্ডলের কোন স্তরে কতটুকু জায়গা নিয়ে অবস্থান করে সেটা যদি আমরা একটু দেখি তাহলে সেটা হবে ঊর্ধ্ব বায়ু স্তরের ৩০ থেকে ৬০ কিলোমিটার এলাকা জুড়ে, অর্থাৎ এই এলাকা জুড়ে এই ওজোন স্তর কিন্তু অবস্থান করে বায়ুমণ্ডলে। এইটা নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলব যখন আমরা স্ট্রাটোস্ফিয়ার পড়ব। জাস্ট ওজোন স্তরের একটা তোমার কাছে পরিচিতি আমরা দিলাম এখানে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ওজোন স্তরের কথার সাথে ইকুয়াল টু তোমার যেন মাথায় আসে। ওজোন স্তর মানে হচ্ছে আল্ট্রা ভায়োলেট রে, অর্থাৎ সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা পাওয়ার যে বিষয়টা, সে বিষয়টা যেন তোমার মাথায় আসে। আচ্ছা। আচ্ছা, CO2 কেন বৃদ্ধি পায়? অর্থাৎ কার্বন ডাই অক্সাইড কেন বৃদ্ধি পায়? বায়ুমণ্ডলে যখন আমরা কোনো কাঠ পুড়াবো, জীবাশ্ম জ্বালানি ব্যবহার করব অথবা যদি আমরা তাহলে কিন্তু আমাদের CO2 বৃদ্ধি পাবে। আবার আরেকটা কারণে কিন্তু CO2 বৃদ্ধি পেতে পারে। কোন কারণটা? সেটা হচ্ছে যদি আমরা গাছপালা কেটে ফেলি তাহলে তারা কি করতে পারবে না? পর্যাপ্ত পরিমাণে CO2 আগে যা গ্রহণ করত তা কিন্তু CO2 গ্রহণ করতে পারবে না। ফলে এই CO2 র পরিমাণটা ধীরে বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে আমরা যদি বন উজাড় করে ফেলি বা কাঠ পোড়াই, জীবাশ্ম জ্বালানি পোড়াই সেক্ষেত্রে আমাদের CO2 র পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিশ্ব উষ্ণায়নের দিকে চলে যাবে। অর্থাৎ বিশ্ব আরো আ উষ্ণায়ন অর্থাৎ আরো গরম মানে হচ্ছে আরো তাপ কিন্তু বাড়তে থাকবে। আচ্ছা, এ হচ্ছে বিষয় একটা। আচ্ছা, বায়ুর উপাদান। এবার আমরা বায়ুর উপাদানের আরো কিছু বিষয় আছে সেগুলোর মধ্যে আমরা ১ম একটা উপাদান দেখলাম বাট এইভাবে বায়ুর উপাদানগুলাকে ভাগ করার কোনো প্রয়োজন নাই। যদি জাস্ট আমরা এগুলাকে সংক্ষেপে আলোচনা করি আরকি। যে হচ্ছে পয়েন্ট ১, পয়েন্ট ২, পয়েন্ট ৩ দিয়ে আলোচনা করার কোনো দরকার নাই। সামগ্রিকভাবে সবগুলাই কিন্তু বায়ুর উপাদান এবং তুমি কিন্তু জানো যে কোন উপাদানটা বায়ুতে বেশি পরিমাণে আছে এটা অলরেডি তুমি জানো। অর্থাৎ যে উপাদানটি বায়ুতে বেশি পরিমাণে আছে সেই উপাদানটাই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, তাই তো? আচ্ছা, এ পর্বে আমরা জলীয় বাষ্প নিয়ে একটু কথা বলি।
বায়ুর অন্যতম একটা উপাদান হচ্ছে জলীয় বাষ্প। আমরা দেখেছি যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ 0.41%। আচ্ছা, 0.41%। আচ্ছা, এই খুবই অল্প পরিমাণে, বাট এইটা খুবই কার্যকরী। আচ্ছা, কিভাবে এই জলীয় বাষ্প বায়ুমণ্ডলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা একটু যদি লক্ষ্য করি। আচ্ছা, প্রধানত বায়ুমণ্ডলের নিম্ন স্তরে, অর্থাৎ বায়ুমণ্ডলের যে টোটাল যে স্তর 10,000 কিলোমিটার, একেবারে যে নিম্ন স্তর, সেই নিম্ন স্তরে এই জলীয় বাষ্প কিন্তু অবস্থান। তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে যে জলীয় বাষ্পের অবস্থান কোথায়? তখন তুমি উত্তর করবা যে বায়ুমণ্ডলের সবচেয়ে যে নিম্ন স্তরটা আছে, অর্থাৎ আমরা ট্রপোমণ্ডল পড়বো, ট্রপোস্ফিয়ার পড়বো, সেটাকে আমরা জানবো যে এটা হচ্ছে সবচেয়ে নিম্ন স্তর বায়ুমণ্ডলের। এই স্তরে কিন্তু আমরা জলীয় বাষ্প পাবো। আচ্ছা, জলীয় বাষ্পের পরিমাণটা ঋতুভেদে কিন্তু ভিন্ন হয়। আচ্ছা দেখো, অন্যান্য বায়ুমণ্ডলে অন্যান্য যে গ্যাস বা অন্যান্য উপাদান আছে সেগুলা কিন্তু ঋতুভেদে ভিন্ন হয় না। বাট জলীয় বাষ্প একমাত্র গ্যাস যেটা ঋতুভেদে ভিন্ন হয়। কেন ভিন্ন হয়? এর অন্যতম একটা কারণ হচ্ছে, দেখো পৃথিবীর এই যে আমরা পৃথিবীতে যখন সূর্য রশ্মি আসে তখন পৃথিবীটা উত্তপ্ত হয়। এই উত্তপ্ত হওয়ার ফলে যখন এই সূর্য রশ্মিটা কোনো বায়ুমণ্ডল অর্থাৎ পানির উপর যখন এই সূর্য রশ্মিটা পড়ে, অর্থাৎ ধরো সমুদ্রের উপরে সূর্য রশ্মিটা পড়লো, তখন ওই সমুদ্রের উপরে কি হয়? সমুদ্রের কিছু পানি বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যায়, অর্থাৎ বায়ুমণ্ডলে মিশে যায়। এই যে কিছু পানি বায়ুমণ্ডলে বাষ্পীভূত হয়ে মিশে গেল, এটাকে আমরা জলীয় বাষ্প বলি, অর্থাৎ এটাকে বায়ুর আর্দ্রতা নামেও কিন্তু আমরা চিনি। আচ্ছা, এই জলীয় বাষ্প একটা পর্যায়ে বায়ুর উপরের দিকে চলে যায়, যখন বায়ুর উপরের দিকে যত যাব তত আমাদের বায়ুমণ্ডলটা কি হবে? শীতল হবে। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন উপরের দিকে চলে যাবে তখন শীতল হয়ে সম্পৃক্ত হয়ে পরিপৃক্ত হয়ে আমরা দেখব ওই বায়ুটা একটা মেঘ আকারে ধারণ করবে এবং আমাদের বৃষ্টি হয়ে বা তুষারপাত হয়ে বা বিভিন্ন মাধ্যমে আমাদের পৃথিবীতে আবার ফিরে আসে। তাহলে এই প্রক্রিয়াটা, বৃষ্টি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই বৃষ্টিটা কিভাবে আসলো? জলীয় বাষ্পের কারণে। তাহলে বায়ুতে এই যে জলীয় বাষ্প, ওয়াটার ভ্যাপরের কথা বলতেছি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটার পরিমাণ খুবই কম হলেও এটার গুরুত্ব কিন্তু অপরিসীম। আচ্ছা, আচ্ছা, এগুলা নিয়ে আমি অলরেডি কথা বলে ফেলেছি, ঘনীভবন এবং প্রিসিপিটেশন। আচ্ছা, জৈব ও অজৈব কণিকার ও ধূলিকণার কথা যদি আমরা বলি, যে আমরা দেখেছি বায়ুতে ধূলিকণার পরিমাণ হচ্ছে 0.1%। ওকে, এই ধূলিকণাটা কিভাবে গুরুত্বপূর্ণ? ধূলিকণাটাও গুরুত্বপূর্ণ। আমরা মনে করতে পারি ধূলিকণা আবার গুরুত্ব রাখে কিনা। আসলে চলো আমরা ধূলিকণা কিভাবে গুরুত্ব রাখে বায়ুমণ্ডলে সেটা একটু দেখি। দেখো, শিলাচূর্ণ ও ছাই, সূক্ষ্ম বালু, কয়লা গুঁড়া, লবণ কণিকা, পলেন কণা, উল্কাভস্ম ইত্যাদি হচ্ছে এই ধূলিকণিকা হিসেবে আমরা চিনি। অর্থাৎ আমরা অনেক সময় দেখব যে আমরা যখন যে ধোঁয়া, আমরা যদি যখন কাঠ পোড়াই তখন সেখানে একটা ধোঁয়া বা কিছু ছাই বায়ুমণ্ডলের উপরের দিকে চলে যায়। আচ্ছা, আমরা মাঝে মাঝে দেখব যে যখন এটাকে কি বলে? যখন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয় তখনও কিছু ছাই উপরে উড়ে উড়ে যেতে আমরা দেখব। এভাবে পৃথিবীর বিভিন্ন ধরনের ধূলিকণা পৃথিবীর উপরের দিকে অর্থাৎ বায়ুমণ্ডলে মিশে যায়। এটাকে আমরা ধূলিকণা বা জৈব ও অজৈব কণিকা হিসেবে চিনব। আচ্ছা, এগুলা কেন গুরুত্বপূর্ণ দেখো? এই যে শিলাচূর্ণ, ছাই, সূক্ষ্ম বালু কণা, লবণের কণিকা, এগুলাকে একত্রে কি বলা হয়? অ্যারোসোল বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হতে পারে। আচ্ছা, এগুলা কি হয়? দেখো, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আর অ্যারোসোলের যখন সমন্বয় ঘটে তখনই কেবল কি হয়? দেখো, তখনই কেবল জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং মেঘের তৈরি করে বা কুয়াশার তৈরি করে। ওকে? তাহলে এই যে দেখো, জলীয় বাষ্প একা থাকলে কেবল কিন্তু আমরা দেখব যে সে বৃষ্টিপাত ঘটাতে পারবে না। এর পাশাপাশি কি লাগতেছে? বায়ুমণ্ডলের এই জলীয় বাষ্পের পাশাপাশি আমরা দেখলাম যে এই অ্যারোসোল অর্থাৎ ধূলিকণাগুলার এই অ্যারোসোল এবং জলীয় বাষ্পের একটা মিশ্রণ হওয়ার মাধ্যমেই এখানে আমরা দেখব যে মেঘের সৃষ্টি হয় বা হচ্ছে কুয়াশার সৃষ্টি হয়। তাহলে কুয়াশা বা মেঘ সৃষ্টি হওয়ার পিছনে জলীয় বাষ্প একা একা কাজ করে না। জলীয় বাষ্পের পাশাপাশি আমরা দেখব ধূলি ও কণাও কিন্তু কাজ করে। ওকে? আচ্ছা। তাহলে বায়ুমণ্ডলের উপাদান নিয়ে আমি কথা বললাম। তাহলে আমি তোমাকে বলবো, খ নম্বরের প্রশ্নের জন্য তুমি রেডি হয়ে থাকো। খ নম্বরে তুমি একটা প্রশ্ন রেডি করতে পারো, সেটা হচ্ছে বায়ুর উপাদান। ওকে, উপাদান সম্পর্কে অনেক কিছু পড়ছো, বাট এত সহজ তুমি যখন পড়তে যাবা, এবং এটা খুবই মজার একটা বিষয়। সবচাইতে বড় বিষয় হচ্ছে, দেখো এই সময় যখন তুমি পড়াশোনা করতেছো তখন তোমার অ্যাডমিশনের জন্য একটা মার্ক চলে আসতে পারে এখান থেকে। তোমার ভবিষ্যতের অ্যাডমিশনের পরবর্তী চাকরি পরীক্ষায় এখান থেকে মাস্ট থাকে প্রশ্ন। আচ্ছা, সুতরাং একটা বিষয়, যখন তুমি কোনো কিছু পড়বা এবং সেটা তোমাকে দীর্ঘস্থায়ী তোমাকে
সহযোগিতা করবে। পৃথিবীর দেখো তুমি বাস্তব জীবনে যখন চলতে যাবা তোমার বন্ধুর চাইতে তোমার কিন্তু এই বিষয়ে কিন্তু ভালো আইডিয়া থাকবে। ফলে দেখা যাচ্ছে তোমার জীবনটা অনেকটা ইজি হবে এবং এইটার প্রভাব কিন্তু তোমাকে অনেকভাবে সহযোগিতা করবে। আচ্ছা, তাহলে কেন আমরা হচ্ছে এই বিষয়টাকে একটু গুরুত্ব দিব না? আচ্ছা, তাহলে আমরা গুরুত্ব দেই যেটা আমাদেরকে দীর্ঘস্থায়ী হেল্প করবে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? খ নম্বর প্রশ্ন হিসেবে তুমি হচ্ছে বায়ুর উপাদানগুলা নোট করে ফেলবা। আচ্ছা, বায়ুর উপাদানগুলা আমি যেগুলা দাগ দিয়েছি সেগুলা পড়লেই এনাফ, মোর দেন এনাফ। ওকে, চলো এবার আমরা বায়ুর স্তরবিন্যাস অর্থাৎ গ এবং ঘ তে মুভ করব। গ এবং ঘ তে মুভ করব। আচ্ছা, সর্বশেষ আরেকটা পয়েন্ট তোমাদেরকে দিব। আচ্ছা, এটা আগে আমরা পড়াই নেই। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস নিয়ে চলো একটু আমরা আলোচনা করি। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস নিয়ে আলোচনা করতে গেলে সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে আমরা যদি সমমণ্ডল এবং বিষমমণ্ডল এই দুইটা ভাগে ভাগ করতে পারি। সমমণ্ডল বলতে একেবারে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার, আর বিষমমণ্ডল বলতে এই সমমণ্ডল থেকে অর্থাৎ 100 কিলোমিটারের পরবর্তী থেকে 10,000 কিলোমিটার অঞ্চলকে বোঝায়। আচ্ছা, তাহলে এর বাইরে সমমণ্ডল এবং বিষমমণ্ডল থেকে তেমন কিছু আমাদের পড়ার নাই। আচ্ছা, সমমণ্ডল এবং বিষমমণ্ডলের এই ভাগটা কিভাবে করলাম? এর এখান থেকে একটা বিষয় আসতে পারে। দেখো তাহলে যে গ্যাসের সমমণ্ডলে আমরা দেখব যে গ্যাসের অনুপাত প্রায় সমান থাকে। সিম্পল এই কথাটা তুমি মনে রাখবা। গ্যাসের অনুপাত প্রায় সমান থাকে সমমণ্ডলে। অর্থাৎ গ্যাসের অনুপাত সমান থাকায় কিন্তু আমরা সেটাকে সম বলতেছি। ওকে। আবার বিষমমণ্ডলের কথা যদি চিন্তা করো তখন তুমি দেখবা যে এখানে গ্যাসের যে অনুপাত এটা সমান থাকে না, এটার ভিন্নতা আছে। উচ্চতা ভেদে সমজাতীয় যে গ্যাস আছে সেগুলো কিন্তু একটা লেয়ারের পর একটা লেয়ার, একটা লেয়ারের পর একটা লেয়ার এভাবে কিন্তু অবস্থান করে। অর্থাৎ এখানে ভিন্নতা আছে। তাহলে সমজাতীয় গ্যাসের এখানে কিন্তু ভিন্নতা আছে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? গ্যাসের অনুপাতের ভিন্নতার থাকার কারণে আমরা সেটাকে বিষমমণ্ডল এবং গ্যাসের অনুপাতের সমান এইজন্য এটাকে আমরা বললাম সমমণ্ডল। আচ্ছা, তাহলে এই দৈর্ঘ্যটা আমরা জেনে রাখবো। সমমণ্ডল হচ্ছে 100 কিলোমিটার পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে এবং বিষমমণ্ডল হচ্ছে 100 পরে থেকে 1000 কিলোমিটার পর্যন্ত। আচ্ছা, আমরা মূলত এটা আমরা একটা ভাগ পড়লাম। অর্থাৎ আমরা আমরা এই বায়ুমণ্ডল পড়তেছি। বায়ুমণ্ডলের একটা সামান্য একটা বা সাধারণ একটা ভাগ পড়লাম। কিন্তু এই ভাগটা তেমন গুরুত্বপূর্ণ না। এই ভাগটা থেকে আমি যতটুকু তথ্য দিলাম এর বাইরে আমাদের দরকার নাই। ওকে? আচ্ছা, এই ভাগটা থেকে অন্যান্য অন্যান্য ভাগের তুলনায় অর্থাৎ আমি তোমাকে কম্প্রিহেনসিভ একটা ভাগ দেখাবো। ওই ভাগটাই গুরুত্বপূর্ণ যেটা আমাদের সাথে আছে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা সামগ্রিক বা সাধারণ একটা ভাগ। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, তো সমমণ্ডলের কথা যখন আমরা বলবো, আচ্ছা ওইটা আমি তখনই দেখাবো। আপাতত এটা নিয়ে আলোচনা না করি। আচ্ছা, তাহলে আমরা সমমণ্ডল এবং বিষমমণ্ডল সম্পর্কে কিন্তু জানলাম। আচ্ছা, এই পর্বে আমরা বায়ুমণ্ডলের আরেকটা ধরনের স্তরবিন্যাস আছে। এটাও তেমন গুরুত্বপূর্ণ না, বাট জাস্ট আমরা একটু দেখে রাখি। চলো। আচ্ছা, ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পন্ন 4টি স্তর দেখা যায় বায়ুমণ্ডলে। তার মধ্যে আণবিক নাইট্রোজেন একটা স্তর, পারমাণবিক অক্সিজেন একটা স্তর, হিলিয়াম একটা স্তর এবং হাইড্রোজেন একটা আরেকটা স্তর। আচ্ছা, এগুলা নিয়ে যদি আমরা একটু কথা বলি, এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে নাইট্রোজেন পারমাণবিক স্তর। আচ্ছা, এটার উচ্চতা হচ্ছে কতটুকু? এটার উচ্চতা হচ্ছে 85 থেকে 100 কিলোমিটার। জাস্ট একটু দেখে রাখো। এর প্রধান উপাদান হচ্ছে N2। এটা দেখে রাখো যাতে এমসিকিউ আসলে যেন এখান থেকে আমাদের মিস না হয়, জাস্ট এই জন্যই। তারপর আমরা যদি একটু লক্ষ্য করি, এই নাইট্রোজেন যে হচ্ছে স্তরটা আছে এর উপর আরেকটা স্তর আছে, সেটা হচ্ছে অক্সিজেন স্তর। সেটার উচ্চতা হচ্ছে 100 কিলোমিটার থেকে 200 কিলোমিটার পর্যন্ত। ওকে, তাহলে অক্সিজেনের সংকেত হচ্ছে O2। ওকে, জাস্ট এইটা জেনে রাখো। আরেকটা স্তর আছে হিলিয়াম স্তর। ওই দেখো 200 কিলোমিটার থেকে সেটা 1100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওই যে রেঞ্জটা, ওই রেঞ্জে হিলিয়াম গ্যাসের পরিমাণ বেশি থাকার কারণে সেটাকে আমরা হিলিয়াম স্তর বলতেছি। জাস্ট আর কিছু না কিন্তু। আচ্ছা, আর হিলিয়াম নিয়ে একটা কথা বলে রাখি। দেখো, হিলিয়াম নিয়ে একটা কথা বলার আগে আবার আমি আরেকটা কথা মনে পড়ে গেল। পৃথিবী মানচিত্র যখন তুমি আঁকবা এভাবে একটু দাগ দাও। আচ্ছা, পৃথিবীর উপরিভাগে যত যাবা, অর্থাৎ পৃথিবীর উপরের দিকে উঠা মাত্রই আমি দেখব যে বায়ুমণ্ডলের ঘনত্ব কমতেছে না বাড়তেছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। পৃথিবীর যত উপরে যাব তত দেখব যে বায়ুমণ্ডলের ঘনত্ব কমতেছে, আর যত পৃথিবীর কাছাকাছি আসবো তত দেখব পৃথিবীর বায়ুমণ্ডলের ঘনত্ব বাড়তেছে। এমনকি আমরা জানি যে এই ট্রপোমণ্ডলে অর্থাৎ পৃথিবীর একেবারে নিচের যে স্তরটা, এই স্তরে পৃথিবীর 80% যে গ্যাসের উপাদান সেটা কিন্তু বিদ্যমান আছে। আচ্ছা, সুতরাং আমরা বুঝতে পারলাম যে যত উপরে যাব বায়ুমণ্ডল তত হালকা হবে, যত নিচে আসবো তত বায়ুমণ্ডল তত
ভারী হবে। আচ্ছা, এইখানে একটা উদাহরণ যদি আমরা একটু দিতে চাই, তাহলে আমরা দেখব, আমরা লক্ষ্য করব যে আমরা অনেক সময় বেলুন উড়াই। বেলুনে কোন গ্যাস ভরা হয়? এই প্রশ্নটা অনেকবার আসছে অনেক চাকরি পরীক্ষায়, অনেক অ্যাডমিশনের পরীক্ষায়। বেলুনে আমরা দেখব বেলুনে হচ্ছে হিলিয়াম, এই যে গ্যাসটা, এই গ্যাসটা কোথায় ভরা হয়? বেলুনে ভরা হয়। কারণ এই গ্যাসটা হচ্ছে বায়ুমণ্ডলের অনেক ঊর্ধ্বে অবস্থান করে এবং এটা অনেকটা হালকা গ্যাস। আচ্ছা, এর ফলে এই হিলিয়াম গ্যাস ভরার ফলে যখন এখান থেকে আমি বেলুনটা ছেড়ে দেই, তখন ধীরে ধীরে সেটা উপরের দিকে চলে যায়। অর্থাৎ সেটা হচ্ছে হালকা বায়ু স্তরের দিকে চলে যায়। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমরা বাস্তব জীবনে অনেকটা লক্ষ্য করেছি, তাই না? আচ্ছা, তারপর যদি একটু দেখি, তারপরের আরেকটা স্তর আছে বায়ুমণ্ডলের, সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ 1100 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত হাইড্রোজেন গ্যাসের পরিমাণ বেশি থাকা, এটাকে আমরা হাইড্রোজেন স্তর বলতেছি। আচ্ছা, এই আর কি, এর চাইতে বেশি কিছু না। বিষমমণ্ডলের বৈশিষ্ট্য কি? এখানে গ্যাসের ঘনত্ব কম থাকে। বিষমমণ্ডল বলতে কোনটাকে বুঝবো? আচ্ছা, বিষমমণ্ডল বলতে এই মেরুদেশীয় অঞ্চলটাকে আমরা বুঝবো। এই মেরুদেশীয় অঞ্চলে কি থাকবে? গ্যাসের ঘনত্ব কম থাকবে এবং উপগ্রহ, মহাকাশ এবং কৃত্রিম উপগ্রহ এই স্তরে বিচরণ করবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বায়ুমণ্ডলের ২ ধরনের স্তর পড়লাম। একটা হচ্ছে সামগ্রিকভাবে একটা সাধারণীকরণ করলাম। আরেকটায় দেখলাম যে গ্যাসের পরিমাণ বেশি আছে সেই গ্যাসের পরিমাণ অনুযায়ী আরেকটা স্তর দেখলাম। তবে পরীক্ষায় এই স্তরগুলা আসে না। এই স্তরগুলা আলোচনা করতে আমাদের ডিরেক্ট দেয় না। বাট এই স্তরগুলো আমরা জাস্ট জেনে রাখবো। এই স্তরগুলা আমাদের হুবহু ডিরেক্ট আসবে না। আচ্ছা, এবার আমরা কম্প্রিহেনসিভ যে স্তরটা পড়বো, সেই স্তরটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, চলো আমরা কম্প্রিহেনসিভ আ যে স্তরটা সেটা একটু নিয়ে আলোচনা করি। বায়ুর তাপমাত্রার ভিত্তিতে, ওকে? বায়ুমণ্ডলের ৫ টি প্রধান ভাগে ভাগ করা হয় বায়ুমণ্ডলকে। এই যে ৫ টি প্রধান ভাগ, এইটাই হচ্ছে প্রধান ভাগ। এটা থেকেই বায়ুমণ্ডল থেকে মূলত আমাদের নোট করতে হবে বা পড়তে হবে গ এবং ঘর জন্য। ওকে। আচ্ছা, তার মধ্যে একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, একটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, একটা মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। আচ্ছা, চলো আমরা এটা নিয়ে আলোচনা করি বিস্তারিত। আচ্ছা, প্রথমে আমরা পাবো হচ্ছে ট্রপোস্ফিয়ারকে। ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এইটা নিয়ে একটা এমসিকিউ আসতে পারে, গুরুত্বপূর্ণ এটা, যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার। আচ্ছা, এইটা বায়ুমণ্ডলের সবচাইতে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় স্তর বলা হয়। কেন এই স্তরটাকে বায়ুমণ্ডলের সবচাইতে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ স্তর বলা হয়? এটা তোমার খ নম্বরের সময় আসতে পারে। অর্থাৎ যখন ট্রপোস্ফিয়ার তুমি গ নম্বরের জন্য পড়তেছো, খ নম্বরের উত্তরও কিন্তু তুমি দিতে পারবা, তাই না? আচ্ছা, তাহলে যদি দেখি যে এটা কেন প্রয়োজন, ট্রপোস্ফিয়ারটা কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্তর? কারণ বায়ুমণ্ডলের এই স্তরে হচ্ছে পৃথিবীর যত গ্যাস আছে তার গ্যাসের বেশিরভাগ অংশই এই মণ্ডলে অবস্থান করে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, দেখো, যে বায়ুমণ্ডলের এই স্তরে আমরা দেখব যে ঝড়, বৃষ্টি, মেঘ এগুলা হচ্ছে। অর্থাৎ বায়ুমণ্ডলের এই স্তরে আমরা দেখব ওই যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প অবস্থান করে, যে কারণে ঝড়, বৃষ্টি, বজ্রপাত, মেঘ এগুলা হয়। এবং এগুলা হওয়ার কারণে আমরা জীব বা আমরা প্রাণী জগৎ কিন্তু টিকে আছি। আচ্ছা, তাহলে এই জন্য কিন্তু বায়ুমণ্ডলের এই স্তরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখো, বায়ুমণ্ডলের এই স্তরে হচ্ছে আমরা আমাদের বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় গ্যাসগুলা পাবো, সেই গ্যাসগুলা কিন্তু এই স্তরে বিদ্যমান। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা কারণ দেখালাম যে এই স্তরটা কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এই স্তরটাকে আবহাওয়া মণ্ডল, কারণ এই স্তরে কেবল বৃষ্টিপাত হয়। ট্রপোস্ফিয়ারের ব্যতীত অন্য কোনো স্ফিয়ারে কিন্তু বৃষ্টিপাতই হয় না। আচ্ছা, কাজেই জীবমণ্ডলের যে বাস্তুতন্ত্র, এই বাস্তুতন্ত্রর টিকে, অর্থাৎ জীবমণ্ডলের টিকে থাকার জন্য কিন্তু আহ, এই ট্রপোস্ফিয়ারটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই স্তর থেকে একটা এমসিকিউ অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই স্তরের উপরের দিকে যত উঠবো আমরা, অর্থাৎ প্রতি 1000 মিটারের জন্য কত ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাবে? 6.4 ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাবে। এইটা 5 পয়েন্ট তাপমাত্রা হ্রাস পাবে। আচ্ছা, এইটা খুবই গুরুত্বপূর্ণ, যে হচ্ছে এই স্তরে ট্রপোস্ফিয়ারে যত উপরের দিকে উঠতে যাব, প্রতি 1 কিলোমিটারের জন্য বা 1000 মিটারের জন্য আমাদের 6.5 ডিগ্রি তাপমাত্রা কিন্তু হ্রাস পেতে থাকবে, কমতে থাকবে। আচ্ছা, এই হ্রাস পাওয়ার হারটাকে বলা হয় স্বাভাবিক তাপ হ্রাস হার। এটা এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। ওকে। আচ্ছা, এখন যদি লক্ষ্য করো যে এই ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের একেবারে সমুদ্রপৃষ্ঠ থেকে কত দূর পর্যন্ত বিদ্যমান, তো গড় হিসাব করলে সেটা 12 কিলোমিটার পর্যন্ত বিদ্যমান, সমুদ্রপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার। আচ্ছা, তবে এখানে আরেকটা বিষয় আসতে পারে, সেটা হচ্ছে পৃথিবীর নিরক্ষরেখা বলতে হচ্ছে 0 ডিগ্রিতে 0 ডিগ্রি যে অক্ষরেখাটা, সেটা হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা বরাবর, অর্থাৎ এই নিরক্ষরেখার আশেপাশে গড়ে 16 কিলোমিটার, এই যে
ট্রপোস্ফিয়ার, এই নিরক্ষরেখার আশেপাশে এই ট্রপোস্ফিয়ারের যে হচ্ছে বায়ুর লেয়ার, এটা হচ্ছে গড়ে কত হবে 16 কিলোমিটার। তবে যত আমরা মেরুর দিকে যাব, মেরুর দিকে যাব যত মেরুর দিকে যত যাব তত এটা কমতে থাকবে, অর্থাৎ মেরুর দিকে গড় এই ট্রপোস্ফিয়ারের যে গড় পুরুত্ব সেটা হচ্ছে কতটুকু 7 কিলোমিটার। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে ট্রপোস্ফিয়ারের গড় ঘনত্ব বা গড় সীমানা হচ্ছে 12 কিলোমিটার। আচ্ছা, 12 কিলোমিটার বলতে পারি। ওকে। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এই ট্রপোস্ফিয়ারের উপরের দিকে 1.5 কিলোমিটার পুরো একটা কি আছে, একটা স্তর আছে। এই ট্রপোস্ফিয়ার যদি আমি ধরি 12 কিলোমিটার গড়ে, এর উপরে যে 1.5 কিলোমিটার ট্রপোস্ফিয়ারের, আচ্ছা আমি অন্যভাবে লিখি এটারে। আচ্ছা, এইটা ধরো ট্রপোস্ফিয়ারের 12 কিলোমিটার ধরো, এই 12 কিলোমিটারের একেবারে উপরে যে 1.5 কিলোমিটার এটাকে বলা হয় ট্রপোপজ বা ট্রপোবিরতি। আমরা অনেক সময় পজ করি না ভিডিও, ট্রপোপজ বা ট্রপোবিরতি বলা হয়। এই ট্রপোবিরতি বলতে এই যে দেখো বায়ুমণ্ডলের এই অংশে বৃষ্টিপাত হলেও, এই অংশে তাপমাত্রা ওঠানামা করলেও এটা অনেকটা স্থির থাকে এই অংশটা। আচ্ছা, দেখো এই অংশে বায়ু স্থির থাকে এবং তাপমাত্রার পরিবর্তন হয় না। এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা একটু আমি কিন্তু সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো দাগিয়েও দিয়েছি তোমাদেরকে। এই জন্য যেহেতু এখানের বায়ুর তাপমাত্রার পরিবর্তন হয় না, এই জন্য এটাকে সমউষ্ণ মণ্ডল বলা হয়। আচ্ছা, এবং সাধারণত বিমানগুলা এই অঞ্চল দিয়ে চলাচল করে আর কি, যেহেতু সেখানে তাপমাত্রা পরিবর্তন হয় কম। আচ্ছা, এই পর্বে বায়ুর দ্বিতীয় যে হচ্ছে স্তর, অর্থাৎ আমরা যদি চিন্তা করি, এই তোমাকে আমি তো বলেছি যে বায়ুর যে হচ্ছে 4টা স্তর পড়বো বা 4টা বা 5টা, এটা তুলনামূলক আলোচনা আমাদের রেডি থাকতে হবে। আচ্ছা, তুমি যখন তুলনামূলক আলোচনাটা করবা এই চিত্রটা কাজে লাগাবা, এভাবে একটা গোল দিবা, তারপর এভাবে একটা আকৃতি দিবা। ওকে, এইটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর প্রায় 10,000 কিলোমিটার। ওকে, আর তুমি এটাকে লিখবা, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এখানে দিয়ে লিখলা যে ট্রপোস্ফিয়ার, বা এখানেও লিখতে পারো যে ট্রপোস্ফিয়ার। ওকে, আর এখানে ট্রপোস্ফিয়ারে গড়ে কতটুকু পুরুত্ব সেটা তুমি লিখতে পারো যে 12 কিলোমিটার। ওকে, এরপরের যে স্তরটা সেটা কোনটা? এরপরের স্তরটা হচ্ছে বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার। তুমি লিখতে পারো সেটা স্ট্রাটোস্ফিয়ার, এবং সেটা সম্পর্কে যদি আমরা জানি, সেটা হচ্ছে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওকে, আচ্ছা, তাহলে এভাবে কিন্তু চিত্র এঁকে তুমি এটাকে লিখতে পারো যেটা পৃথিবী। আচ্ছা, এভাবে কিন্তু তুমি লিখতে পারো, তাহলে দেখা যাচ্ছে তোমার এক পৃষ্ঠার অর্ধেক কিন্তু ইজিলি ভরে যাবে, তোমার লেখা কিন্তু অনেক বেশি হবে এবং অনেক দ্রুত লিখতে পারবা। আচ্ছা, স্ট্রাটোস্ফিয়ার সম্পর্কে আমরা কি জানলাম প্রথমে, যে এটার যে সীমানাটা এটা কতটুকু, এটা হচ্ছে 50 কিলোমিটার, এবং এটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের উপরের দিকে অবস্থান করে। ঠিক আছে, অর্থাৎ এই জন্য আমরা এটাকে কিন্তু বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর বলতেছি। আচ্ছা, বায়ুমণ্ডলে তাপমাত্রা প্রথমত স্থির থাকে, এই স্তরে প্রথমত তাপমাত্রা স্থির থাকে, পরবর্তী 20 কিলোমিটার পর্যন্ত স্থির থাকে, এবং এই স্তরে যত উপরের দিকে যাব 20 কিলোমিটারের পর থেকে তত তাপমাত্রা কিন্তু কি হবে, দেখো তো ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখা লাগবে, অর্থাৎ স্ট্রাটোস্ফিয়ারের শুরুর দিকে তাপমাত্রা স্থির থাকলেও ধীরে ধীরে 20 কিলোমিটার পার হওয়ার সাথে সাথে সেই তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপর যদি দেখি যে এই স্তরে ধূলিকণা ও জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম। আমরা দেখেছি জলীয় বাষ্প এবং ধূলিকণা সহ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসের উপাদানগুলা কোন স্তরে বিদ্যমান? ট্রপোস্ফিয়ারে বিদ্যমান, যে কারণে এখানে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। যেহেতু এই স্তরে স্ট্রাটোস্ফিয়ারে আমরা দেখব না কোনো তেমন একটা ধূলিকণা বা জলীয় বাষ্প পাবো না, তাই কিন্তু এখানে কি থাকবে? মেঘ শূন্য থাকবে। এই কারণে আমরা দেখব যেহেতু বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারটা হচ্ছে মেঘ শূন্য থাকে, তাই অনেক দ্রুত চলাচলের জন্য কিছু বিমান আছে যেগুলোকে আমরা জেট বিমান বলি, জেট বিমানগুলা স্ট্রাটোস্ফিয়ার দিয়ে কিন্তু চলাচল করে। তাহলে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে জেট বিমান কোন স্তর দিয়ে চলাচল করে, সেটা হবে স্ট্রাটোস্ফিয়ার। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় একটু লক্ষ্য করো যে কোথায় ছিলাম? আচ্ছা, আরেকটা বিষয় আমরা যদি একটু দেখি, ট্রপোপোজ এবং ট্রপোবিরতি বলতে কি বোঝায়? ট্রপোপোজ অর্থাৎ আমরা কি পড়েছিলাম, সরি একটু আগে ট্রপোপোজ পড়েছিলাম, তাই না? ট্রপোস্ফিয়ারের একেবারে উপরের যে 1.5 কিলোমিটার। আবার স্ট্রাটোস্ফিয়ারের উপরের যে অংশ সেটাকে আমরা কি বলবো? স্ট্রাটোপোজ বা স্ট্রাটোস্ফিয়ার বলবো, স্ট্রাটোবিরতি বলবো, অর্থাৎ সেখানে গিয়ে স্ট্রাটোস্ফিয়ারের সীমানা শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, এটাকে আমরা এই জন্য কিন্তু স্ট্রাটোবিরতি বা স্ট্রাটোপোজ বলবো। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, এই যে স্ট্রাটোস্ফিয়ারে আমরা দেখব যে বায়ুর গতি উপরে নিচে যায় না। অর্থাৎ এটা তোমাদের যদি বোঝাতে চাই, এই ট্রপোমণ্ডলের কথা যদি চিন্তা করো, ট্রপোমণ্ডলে বায়ু কিন্তু
উপরের দিকে যায় এবং নিচের দিকে যায়, কিন্তু স্ট্র্যাটোমণ্ডলে বায়ু সমান্তরালভাবে যায়, এইরকম আর কি। হ্যাঁ, এটা ট্রপোমণ্ডলে বায়ু উপরের দিকে এবং নিচের দিকে উঠানামা করে। আমরা দেখব অনেক সময় বায়ুর উচ্চচাপ নিম্নচাপ এই ঘটনাগুলো কিন্তু এখানেই ঘটে থাকে ট্রপোমণ্ডলে। তবে স্ট্র্যাটোমণ্ডলে কিন্তু এই বায়ুর উচ্চচাপ নিম্নচাপের ঘটনাটা ঘটে না, এবং এখানে বায়ু হচ্ছে মুভ করে সমান্তরালভাবে। আচ্ছা, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে ভূপৃষ্ঠ থেকে 20 থেকে 30 কিলোমিটার উপরের অঞ্চল সর্বাধিক পরিমাণে ওজোন গ্যাসের সমাবেশ থাকে। তাহলে আমরা যদি সরাসরি কথাটা বলতে চাই তাহলে কি হবে, যে স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশের কথা যদি বলি, সেখানে আমরা ওজোন গ্যাস পাবো, ওজোন গ্যাস। অর্থাৎ তাহলে আমি তোমাকে সরাসরি যদি প্রশ্ন করি ওজোন গ্যাস কোথায় বিদ্যমান, সেটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে 20 থেকে 30 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে 20 থেকে 30 কিলোমিটার উপরে, এটা আর কি। ওকে, তাহলে আমরা ওজোন গ্যাস পাবো স্ট্র্যাটোস্ফিয়ারে। এবং ওজোন গ্যাস কেন গুরুত্বপূর্ণ তুমি অলরেডি জানো, যে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আমাদেরকে এই স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন গ্যাসটা আমাদেরকে সেভ করে। ওকে, এই জন্য এটাকে পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। খ নম্বর এই প্রশ্নটা তোমাকে করতে পারে, যে পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলতে কোন গ্যাসকে বোঝানো হয় এবং সেটা কোন মণ্ডলে আছে, তখন তুমি বলতে পারবে সেটা হচ্ছে সেটা হচ্ছে ওজোন গ্যাস, এবং সেটা বিদ্যমান আছে কোথায়, ওজোন গ্যাসটি বিদ্যমান আছে স্ট্র্যাটোস্ফিয়ারে। ওকে, তখন চাইলে তুমি এই চিত্রটা এঁকে স্ট্র্যাটোস্ফিয়ারের এই যে অঞ্চলটা দেখিয়েও কিন্তু তুমি ওজোন গ্যাসটা দেখাতে পারো চাইলে। অলরেডি দেখো, তাহলে তোমার বেসটা কিন্তু খুবই স্ট্রং হচ্ছে। আচ্ছা, এবার বায়ুমণ্ডলের যে তৃতীয় নম্বর যে স্তর, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার নিয়ে একটু পড়াশোনা করব। আচ্ছা, মেসোস্ফিয়ার নিয়ে আমরা দেখব যে এই যে স্ট্র্যাটো বিরতি যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু করে এটার পুরুত্ব কতটুকু, 80 কিলোমিটার পর্যন্ত প্রায় এটা বিস্তৃত। অর্থাৎ প্রায় 80 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। এটা হচ্ছে এটাকে আমরা বলতেছি কি, মেসোস্ফিয়ার। আচ্ছা, আমরা দেখব এই ঘটনাটা কি, দেখব যে সাধারণত বায়ুমণ্ডলের এই যে 100 কিলোমিটার পর্যন্ত যে অঞ্চলটা, সেটাকে আমরা সমমণ্ডল বলেছি, সমমণ্ডল। আচ্ছা, এই সমমণ্ডলের মধ্যেই বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার কিন্তু অবস্থান করে। অর্থাৎ এই তিনটা স্তরকে আমরা সমমণ্ডল হিসেবে চিনব। আচ্ছা, মেসোস্ফিয়ারের আমরা যে হচ্ছে সীমানাটা, সেই সীমানাটা দেখলাম প্রায় 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটা। ওকে, আচ্ছা, তারপর যদি দেখি যে এটা কেন গুরুত্বপূর্ণ, মেসোস্ফিয়ারটা কেন গুরুত্বপূর্ণ। মেসোস্ফিয়ারটা গুরুত্বপূর্ণ হচ্ছে উল্কা পৃথিবীর দিকে অনেক সময় আমরা দেখব যে মহাকর্ষ বলের কারণে পৃথিবীর দিকে অনেক সময় উল্কা আমাদের দিকে ছুটে আসে। যদি কোনো একটা উল্কা আমাদের পৃথিবীতে প্রবেশ করতে পারে তাহলে কিন্তু আমাদের পৃথিবী একটা অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই দেখো, এই উল্কা থেকে আমাদেরকে রক্ষা করে, এই উল্কা যখন এই বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ারের সংস্পর্শে আসে তখন এই উল্কাটা জ্বলে যায়, অর্থাৎ জ্বলে ভস্মস্থায়ী হয়ে যায়। আচ্ছা, এই কারণে কিন্তু আমাদের সে আঘাতটা লাগে না। তাহলে পৃথিবীর এই উল্কা, পৃথিবীর কোন বায়ুমণ্ডলের কোন অংশ উল্কা থেকে আমাদেরকে সেভ করে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আচ্ছা, তো তখন সেটা উত্তর হবে কি, মেসোস্ফিয়ার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, দেখো এই মেসোস্ফিয়ারের তাপমাত্রার যত উচ্চতা বাড়তে থাকবে তত তাপমাত্রা হ্রাস পেতে থাকবে এবং একটা পর্যায়ে -83 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এবং এই জন্য মেসোস্ফিয়ারটাকে কিন্তু কি বলা হয়, এটাকে কিন্তু সবচেয়ে শীতল তাপমাত্রার যে মণ্ডল, সে মণ্ডল হিসেবে কিন্তু আমরা চিনব। আচ্ছা, তাহলে তাপমাত্রার সবচেয়ে শীতল যে মণ্ডলটা সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। আচ্ছা, আর মেসোস্ফিয়ারের একেবারে শেষ যে পর্যায় সেটাকে আমরা কি বলবো, মেসোপোজ। আচ্ছা, তাহলে এটা আমরা অলরেডি জানি, মেসোপোজ বা মেসোবিরতি, অলরেডি এটা সম্পর্কে আমরা অবগত। আর এই যে দেখো, এই যে স্ফিয়ারের উপরের দিকে, মেসোস্ফিয়ারে আমরা দেখলাম তাপমাত্রা ধীরে ধীরে, মেসোস্ফিয়ারের যত উপরের দিকে যাচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে কি হচ্ছিল, মাইনাসে যাচ্ছিল, অর্থাৎ কমতেছিল। কিন্তু মেসোপোজে গিয়া, মেসোপোজ কেন নাম দিলাম, কারণ এই যে বায়ুমণ্ডলের এই যে 80 কিলোমিটারের একেবারে শেষ দিকে, অর্থাৎ শেষ দিকে এই যে তাপমাত্রা যে কমতেছিল এটা স্থির হয়ে যায়, আর কমে না, সেটা স্থির হয়ে যায়। অর্থাৎ এই জন্যই কিন্তু এটাকে আমরা মেসোপোজ বলতেছি। অর্থাৎ সেখানে মেসোস্ফিয়ারের যে মূল বৈশিষ্ট্য তাপমাত্রা হ্রাস পাওয়া, সেটা সেখানে গিয়ে পজ হয়ে গেছে। আচ্ছা, তারপর যদি আমরা একটু দেখি আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার কাকে বলে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, চলো দেখি এই স্তরটার ব্যাপ্তি কতটুকু পরিসর আছে এই স্তরটা, এটা হচ্ছে 80 থেকে 700 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। আচ্ছা, তাহলে এটার ব্যক্তি কত, তত এইটা কিন্তু আমরা জানি। এখানে একটা বিষয় কনফিউশন তোমাদের থাকবে, সেটা হচ্ছে কি, দেখো কনফিউশনে পড়লে হবে না যে বায়ুমণ্ডলে এই স্তরের পর এই স্তর, এই স্তরের পর এই স্তর, এইরকম ভাবে কিন্তু সাজানো না বায়ুমণ্ডল। আলটিমেটলি একটা স্তরের মধ্যে আরেকটা স্তর ঢুকে গেছে, বাট আমরা সেটা কিন্তু জানবো না। যখন তুমি আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারের সংজ্ঞা দিতে যাবা তখন তুমি কি লিখবা,
যে আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারকে আমরা বায়ুমণ্ডলের চতুর্থ স্তর নামে চিনি বললা, এবং সেটা বায়ুমণ্ডল, এটার ব্যাপ্তি কতটুকু? এটার ব্যাপ্তি হবে ৮০ থেকে ৭০০ কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ প্রায় ৮০ থেকে ৭০০ কিলোমিটার পর্যন্ত এটার ব্যাপ্তি। আচ্ছা, তাহলে তুমি এইভাবে এটার ব্যাখ্যা দিবা, অর্থাৎ সংজ্ঞা দিবা। আচ্ছা, এবং এটা আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলের কোন স্তরের উপরে আছে এটাও কিন্তু তুমি জানো, সেটা হচ্ছে মেসোস্ফিয়ারের উপরে আছে। এই তথ্যটা দিবা। ওকে, এইভাবে ৩টা বিষয় বলে তুমি বায়ুমণ্ডলের সংজ্ঞা দিতে পারো, অর্থাৎ আয়োনোস্ফিয়ারের সংজ্ঞা দিতে পারো। আচ্ছা, তা আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, বায়ুর তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায় বলে একে থার্মোস্ফিয়ার বলে। এই আয়োনোস্ফিয়ারে বায়ুর তাপমাত্রা অনেক দ্রুত বৃদ্ধি পায়, এই জন্য এটাকে থার্মোস্ফিয়ার বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জানি যে থার্মোস্ফিয়ার ইকুয়াল টু আয়োনোস্ফিয়ার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বায়ু আয়নিত অবস্থায় রয়েছে। এই অঞ্চলটিতে বিদ্যুৎযুক্ত কণা তথা আয়ন ও ইলেকট্রনপূর্ণ হয়ে আছে। অর্থাৎ সহজ কথা যদি বলি, এই স্তরে অর্থাৎ আয়ন স্তরের যে বায়ু আছে সেটার কণাগুলা বিদ্যুতায়িত হয়ে আছে। এই জন্য এই স্তরে কি হয় দেখো, এই স্তরটা কি হয়, তড়িৎযুক্ত কণার উপস্থিতির জন্যই এই স্তরটাকে আয়োনোস্ফিয়ার বলা হয়। আচ্ছা, তাহলে এই স্তরটাকে কেন আয়োনোস্ফিয়ার বলা হয়? সহজ কথা, তড়িৎযুক্ত কণার জন্য। আচ্ছা, আর এই স্তরটাকে কেন থার্মোস্ফিয়ার বলা হয়? কারণ এই স্তরে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। আচ্ছা, সবচেয়ে বেশি তাপমাত্রা বাড়তে থাকে এই স্তরে, অন্যান্য স্তরের তুলনায় আর কি, প্রায় 1480 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু চলে যায়। আচ্ছা, এই স্তরের প্রধান উপাদান হলো আণবিক নাইট্রোজেন ও পারমাণবিক অক্সিজেন। এই দুইটা উপাদান আমরা মাথায় রাখবো। আর সৌরশক্তির অতি শক্তিশালী যে গামা এবং এক্স-রে রশ্মি আছে সেগুলা খুব সহজেই কিন্তু শোষণ করতে পারে। তাহলে প্রশ্ন আসতে পারে গামা ও এক্স-রে রশ্মি শোষণ করে কোন বায়ুমণ্ডল? সেটা হচ্ছে আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার বলতে পারো। আর আমরা একটু আগে পড়েছি যে ওজোন গ্যাস যে অতিবেগুনি রশ্মি শোষণ করে সূর্যের, সেটা হচ্ছে কোন স্তরে বিদ্যমান? সেটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ারে। অলরেডি তোমরা বিষয়টা জানো। আচ্ছা, যেহেতু এই স্তরের যে বায়ুর কণা সেখানে তড়িৎ কণার উপস্থিতি আমরা দেখব, তাই এই স্তরে বেতার তরঙ্গ যেটা আছে, বেতার তরঙ্গ কিন্তু প্রতিফলিত হয়। এই প্রশ্নটা বিসিএস এ অনেকবার আসছে, চাকরি পরীক্ষায় অনেকবার আসছে যে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? সেটা হচ্ছে বায়ুমণ্ডলের আয়ন স্তর বা থার্মো স্তর বলা যেতে পারে। আচ্ছা, তো এইখানে আমরা যে হচ্ছে বেতারে যোগাযোগ করি, তাহলে বেতারে যোগাযোগের প্রেক্ষিতে আমাদের গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডল হচ্ছে আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। ওকে, তাহলে আমরা গুরুত্বপূর্ণ 4টা স্তর পড়ে ফেলেছি বায়ুমণ্ডলের। এগুলাই আমাদের গ এবং ঘর জন্য লাগবে। এই পর্বে আমরা এক্সোস্ফিয়ার সম্পর্কে একটু জানবো, অর্থাৎ বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর সম্পর্কে জানবো। এটা তেমন গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এখানের উপাদান, এখানে আমরা যদি চিন্তা করি যে এটার বিস্তৃতি কেমন বা এটার পরিসর কত থেকে কত কিলোমিটার পর্যন্ত হতে পারে, অর্থাৎ এটা প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আচ্ছা, জাস্ট এটা একটু দেখে রাখবো। এখানে মূল উপাদান হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন এবং হিলিয়াম। আমরা যদি বায়ুমণ্ডলের দিকে লক্ষ্য করি, প্রথমে দেখবো অক্সিজেন, এই মণ্ডলের দিকে অক্সিজেন, তারপরে আমরা দেখব যে হিলিয়াম, তারপর আমরা দেখব যে হাইড্রোজেন। তাহলে এই একটা বায়ুর যে স্তর, সেই স্তরের বিন্যাসও কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, এই স্তরের ঊর্ধ্বে 2000 থেকে 4000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরকে ম্যাগনোস্ফিয়ার বলা হয়, কারণ সেখানে চুম্বকের যে আভা সেটা আমরা পাবো, এজন্য এটাকে চুম্বক মণ্ডল বলা হয়। অর্থাৎ এক্সোস্ফিয়ারের উপরের প্রায় 2000 থেকে 4000 কিলোমিটার পরে গিয়ে আমরা একটা স্তর পাবো, সেটাকে বলি চুম্বক স্ফিয়ার বা চুম্বক মণ্ডল বা ম্যাগনোস্ফিয়ার। ওকে, তাহলে আমরা ম্যাগনোস্ফিয়ার পেলাম। আচ্ছা, এক্সোস্ফিয়ারের একেবারে উপরের সীমানায় আমরা কি পেলাম? ম্যাগনোস্ফিয়ার পেলাম। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বায়ুমণ্ডলের 4টা স্তরকে প্রাধান্য দিব এবং সর্বশেষ স্তর হিসেবে এই এক্সোস্ফিয়ারকে চিন্তা করব এবং এটা জানবো যে এক্সোস্ফিয়ারের পরে আমরা ম্যাগনোস্ফিয়ার নামে একটা স্তর পাবো। আচ্ছা, ওভারঅল আমাদের পড়াশোনা শেষ, আমাদের আজকের পড়াশোনা শেষ। আচ্ছা, মূলত পড়াশোনা শেষ। এখন পরবর্তীতে আমি তোমাদেরকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে বায়ু দূষণ হয়, কিভাবে হয় তোমরা অলরেডি এটা জানো। এই দূষণের জন্য কারা দায়ী এবং কিভাবে হয় এটা তোমরা অলরেডি জানো, এবং এটা কিভাবে প্রতিকার করা যায় এটা তোমরা নিজেরাই লিখতে পারবা। আচ্ছা, তাহলে এই পর্বে আমরা আমরা বায়ুমণ্ডলের যে বিভিন্ন ধরনের উপাদান পড়লাম, স্তর পড়লাম, 5 রকমের স্তর। এই স্তরের কথা যদি একটু চিন্তা করি, তাহলে এক নজরে এই স্তরগুলোর আবার একটু বৈশিষ্ট্যগুলো আমরা পড়তে পারি এক নজরে আর কি। আচ্ছা, ট্রপোমণ্ডল হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্ন স্তর, তাই না? এটা তুমি জানো। আচ্ছা, কি জানো আর দেখো তো? ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর ঘনত্ব এবং উষ্ণতা কমতে থাকে, এটাও তুমি জানো।
আমি তোমাকে এটাও কিন্তু বলেছি। এবং প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কত ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাবে, সেটা হচ্ছে 6.5 ডিগ্রি তাপমাত্রা কিন্তু হ্রাস পাবে। এর এর বিস্তৃতি নিরক্ষরেখা বরাবর একরকম, আবার মেরুদেশ বরাবর আরেক রকম, গড়ে 12 কিলোমিটার। তুমি এটা জানো। ওকে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাতাসের গতিবেগ বাড়ে। হ্যাঁ, ঠিক আছে। আর তুমি দেখবা যে উঁচু বিল্ডিং গুলাতে দেখবা একটু বাতাস কিন্তু আমাদের বেশি গায়ে লাগে, কিন্তু নিচু যে বিল্ডিং গুলো সেগুলোতে কিন্তু লাগে না। কারণ হচ্ছে নিচু যে জায়গাটা, সেই জায়গাটায় হচ্ছে বিভিন্ন ধরনের অবয়ব আছে, যে বিভিন্ন ধরনের গাছপালা, অন্যান্য স্থাপনা আছে, যে কারণে বায়ু কিন্তু বাধাপ্রাপ্ত হয়। আর উপরের দিকে বায়ুটা বাধাপ্রাপ্ত না হওয়ার কারণে অনেক বেগে কিন্তু আমাদের লাগে এসে। এর বিস্তৃতি নিরক্ষীয় অঞ্চলে, আচ্ছা এটা বললাম। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাতাসের গতিবেগ বাড়ে, এটাও পড়লাম। নিচের দিকের বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে। আমরা জানি যে ট্রপোস্ফিয়ারে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে এবং ট্রপোস্ফিয়ারের নিচের দিকে জলীয় বাষ্পটা বেশি থাকে। বায়ুমণ্ডলের মোট ওজনের কত ভাগ দেখো তো? 75 ভাগ এই স্তরে বহন করে। দেখো, বায়ুমণ্ডল হচ্ছে প্রায় 10,000 কিলোমিটার, আর এই যে স্তরটা পড়তেছি গড়ে এটা মাত্র 12 কিলোমিটার। অথচ এই 12 কিলোমিটার টোটাল বায়ুমণ্ডলের 75 ভাগ ওজন এখানেই। এবার চিন্তা করো। কারণ আমরা দেখেছি যখন আমরা একটা বালতি নিব, বালতির মধ্যে পানি বা হচ্ছে অন্যান্য পদার্থ, পানি নিলাম মনে করো, পানি নেওয়ার ফলে এই বালতিতে যখন আমরা ফোম রাখবো, মাটি রাখবো, পাথর রাখবো এবং যদি আমরা ঘূর্ণন প্রক্রিয়া ঘোরাই, তখন দেখবো যখন এটা থামবে একেবারে নিচের দিকে যত ভারী পদার্থগুলো আছে সেগুলো কিন্তু জমা হবে এবং উপর মাঝের দিকে একটু হালকা এবং একেবারে উপরের দিকে আরো হালকা পদার্থ কিন্তু থাকবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমরা জানি অলরেডি। আবহাওয়া ও জলবায়ুর জন্য কোন স্তরটা গুরুত্বপূর্ণ এটাও আমরা জানি। এই স্তরটা হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়। অন্য কোনো স্তরে কিন্তু আবহাওয়া বা জলবায়ুর বিষয়গুলো আমরা দেখব না। আচ্ছা, এই স্তরে তাপমাত্রা, এটা আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের নাম ট্রপোবিরতি। এটা কি তোমরা জানো না? এটা অলরেডি তোমরা জানো। আচ্ছা, স্ট্রাটোস্ফিয়ার, দ্বিতীয় বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটা কি? স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ার এর হচ্ছে দৈর্ঘ্য কতটুকু বা এর কতটুকু সীমানা নিয়ে এটা বিস্তৃত, এটা আমরা দেখব যে হচ্ছে এই বিরতি থেকে, অর্থাৎ 12 কিলোমিটারের পর থেকে ট্রপোবিরতি থেকে 50 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। আচ্ছা, এটা আমরা একটু মাথায় রাখতে পারি। এই স্তরে আবহাওয়া শান্ত ও শুষ্ক থাকে, তাই তো? আমরা জানি এই স্তরে কেন শুষ্ক থাকে, কারণ জলীয় বাষ্প নাই সেখানে। জলীয় বাষ্প সেখানে আছে? নাই। ওকে, এই স্তরে ওজোন গ্যাসের পরিমাণ বেশি, তাই না? তো তোমাকে আমি যদি প্রশ্ন করি বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাস বিদ্যমান, তুমি বলবা কি? স্ট্রাটোস্ফিয়ারে। ওকে, বা স্ট্রাটোমণ্ডলে। এই ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নেয়, এটা তুমি জানো। এই স্তরে বায়ুতে সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম জলীয় বাষ্প থাকে না। আচ্ছা, সূক্ষ্ম ধূলিকণাও থাকে না এবং জলীয় বাষ্পের পরিমাণও কম থাকে, এটা কিন্তু তুমি পড়েছো। তাই কিন্তু জেট বিমানগুলো চলাচল করতে পারে, কারণ সেখানে কোনো আবহাওয়াজনিত কোনো ঝামেলা নাই, অর্থাৎ ঝড় নাই, বৃষ্টি নাই। এই জন্য কিন্তু জেট বিমান যেগুলো অনেক জোরে শব্দ করে চলে, সেগুলো কিন্তু এই অঞ্চল দিয়ে চলাচল করে। স্ট্রাটোমণ্ডল ও মেসোমণ্ডলের মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতা অবস্থাকে স্ট্রাটোবিরতি বলে। প্রত্যেকটা স্তরের একেবারে শেষ সীমানাটাকে আমরা নির্ধারণ করি কিভাবে? কারণ ওই শেষ সীমানাটা ওই স্তরের যে বৈশিষ্ট্যটা, ওই বৈশিষ্ট্যটা ওই শেষ সীমানায় গিয়ে শেষ হয়ে গেছে, পজ হয়ে গেছে। এই জন্য আমরা কি বলি? স্ট্রাটোমণ্ডলের শেষ সীমানাটাকে স্ট্রাটোবিরতি বলি এবং সেখানে আমরা দেখব যে তাপমাত্রা একটা স্থির অবস্থায় আছে। আমরা জানি যে স্ট্রাটোস্ফিয়ারের 20 কিলোমিটারের পর থেকে আমরা জানি যে তাপমাত্রা বাড়তে থাকে, বাট স্ট্রাটোস্ফিয়ারের একেবারে উপরে গিয়া আমরা দেখব এখানে একটা স্ট্রাটোবিরতি দেখা যাবে, অর্থাৎ সেখানে তাপমাত্রা বাড়াটা একবার কমে যাবে, অর্থাৎ স্থির থাকবে তাপমাত্রা। আচ্ছা, আমাদের তৃতীয় মণ্ডল হিসেবে কিন্তু এক্সোমণ্ডল না, এখানে একটু স্লাইডের ঝামেলা আছে, জাস্ট আমি একটু বলে দিই তোমাকে। তৃতীয় মণ্ডল হিসেবে তুমি কোনটাকে চিনো? মেসোমণ্ডলকে চিনো। আচ্ছা, মেসোমণ্ডলের কথা যদি একটু মনে করো তাহলে কি, যে স্ট্রাটোবিরতির উপরে থেকে প্রায় এটার কতটুকু বিস্তৃত? 80 কিলোমিটার বিস্তৃত। 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে অঞ্চলটা আছে স্ট্রাটোমণ্ডলের সাধারণত উপরে এটা। আচ্ছা, এটাকে আমরা মেসোমণ্ডল বলবো। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এটার তাপমাত্রা মাইনাস দেখো 83 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, অর্থাৎ এই স্তরটাকে বায়ুর সবচেয়ে তাপমাত্রা বেশি হ্রাস পায় এবং এই জন্য এই স্তরটাকে বায়ুর কি বলা হয় দেখো তো? বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর। তাহলে এই প্রশ্নটা আসলে আমরা কি উত্তর করতে পারবো? হ্যাঁ, মহাকাশ থেকে ছুটে আসা উল্কা কোন স্তরে এসে পড়ে যায়? কোন স্তরে বলো তো? এটা হচ্ছে মেসোমণ্ডলে। আচ্ছা, তারপর মেসোমণ্ডলের পর বায়ুমণ্ডলের ৪র্থ নম্বর যে স্তর সেটা হচ্ছে তাপমণ্ডল, যেটাকে আমরা আরেকটা নামে চিনি আয়নোস্ফিয়ার। আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ার নামে কিন্তু চিনি এটাকে।
দেখো এইটা তাপমণ্ডলটা আবার মেসোমণ্ডলের উপরে আছে, তাই তো? বিরতির উপরে প্রায় এর এর দৈর্ঘ্য কতটুকু? এর দৈর্ঘ্য প্রায় ৭০০ কিলোমিটার, কোথাও কম বেশি হতে পারে। আচ্ছা, বিরতির উপরে প্রায় ৭০০ কিলোমিটার বিস্তৃত যে মণ্ডলটা সেটা হচ্ছে তাপমণ্ডল। আচ্ছা, বায়ুস্তরের এই মণ্ডলটাকে আমরা তাপমণ্ডল বলবো। তাপমণ্ডলের নিম্ন অংশকে আয়নমণ্ডল বলা হয়। তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তাপমণ্ডলের নিম্ন অংশকে আয়নমণ্ডল বলা হয়। এইজন্য আমরা অনেক সময় তাপমণ্ডলকে সরাসরি আয়নমণ্ডলও বলে থাকি। আচ্ছা, আয়নমণ্ডল কেন বলা হয়? আচ্ছা, আমি একটু পড়ে দেখো। তাপমাত্রা দ্রুত হারে বৃদ্ধি পেয়ে এটা অনেক দ্রুত হারে বৃদ্ধি পায় এবং প্রায় ১৪০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। অর্থাৎ এই জন্য কিন্তু এইটাকে আমরা তাপমণ্ডল বলতেছি। তাপ বাড়ে এই জন্য কিন্তু তাপমণ্ডল। ওকে? আচ্ছা, এই স্তরের বায়ু আয়নযুক্ত হয়। আয়নযুক্ত হওয়ায় তড়িৎ চার্জ যুক্ত হওয়ায় বেতার তরঙ্গ প্রতিফলিত হতে পারে। তাহলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হতে পারে? সেটা হচ্ছে আয়ন স্তরে, বা আয়ন স্তর অপশনে না থাকলে সেটা হবে তাপমণ্ডলে, যেহেতু তাপমণ্ডলের নিচের স্তরে আয়নোস্ফিয়ার অবস্থান করে। আচ্ছা, তারপর চতুর্থ স্তরের পর আমরা দেখব যে সর্বশেষ স্তর সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার, পঞ্চম স্তর বলতে পারি সেটাকে। তাপমণ্ডলের উপরে প্রায় ১০০০ কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। তেমন একটা গুরুত্বপূর্ণ নয় এই পরিমাণটা। এই স্তরে তাপমাত্রা কি হতে থাকে? দেখো, তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ তাপমাত্রা এই স্তরে বাড়ে। এই স্তরে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য আছে বেশি। এইটা গুরুত্বপূর্ণ যে এক্সোস্ফিয়ারে কোন গ্যাসের পরিমাণ প্রাধান্য বেশি? এটা হচ্ছে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস। এবং হিলিয়াম গ্যাসটা আমরা বেলুনে ভরি, আমি তোমাদেরকে এটা বলে দিয়েছিলাম, কারণ বেলুন উপরে ওঠানোর জন্য। ওকে, চৌম্বক মণ্ডল। চৌম্বক মণ্ডল হচ্ছে এই এক্সোস্ফিয়ারের উপরে আরেকটা মণ্ডল আছে, ম্যাগনোস্ফিয়ার নামে চিনি আমরা এটাকে। অর্থাৎ প্রায় ২০০০ থেকে প্রায় ৪০০০ কিলোমিটার উপরে এই এক্সোস্ফিয়ারের ২০০০ থেকে ৪০০০ কিলোমিটার উপরে আমরা আরেকটা স্তর পাবো, সেটাকে আমরা চৌম্বক মণ্ডল নামে চিনি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের, এটাকে তাহলে আমরা ষষ্ঠ হিসেবে চিন্তা করতে পারি, বাট মূলত হচ্ছে প্রথম ৪টা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তাহলে আমরা আবার স্তরগুলো এক নজরে একটু রিভিশন দিলাম। আচ্ছা, এই পর্বে আমরা কি নিয়ে আলোচনা করব? আমি তোমাদেরকে বলেছিলাম যে গ এবং ঘ তুমি হচ্ছে জন্য ২টা নোট করতে। হ্যাঁ, একটা নোট হচ্ছে বায়ুমণ্ডলের যে হচ্ছে নিচের ২টা স্তর আছে, ট্রপোমণ্ডল এবং স্ট্র্যাটোমণ্ডল, এটার মধ্যে তুলনামূলক আলোচনা করে ফেলো এবং সেখানে চিত্রটা দিয়ে তুমি এটা একটা নোট করো, যাতে ভবিষ্যতে যখন তুমি পরীক্ষা দিবা ওই নোটটা দেখলেই যেন তোমার হচ্ছে পড়া হয়ে যায়। আচ্ছা, গতে আমরা কি করব তাহলে? গ বা ঘর জন্য আমি ডিরেক্ট বলে দেই তোমাকে। গ বা ঘর জন্য বায়ুমণ্ডলের নিচের ২টা এবং পরবর্তী ২টা জন্য ২ পেজ নোট করবা। এটার জন্য একটা নোট, এপিটোপিট ১ পেজের, এটার জন্য আরেকটা নোট। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আরেকটা নোট করতে বলবো, স্পেশালি আরেকটা নোট করতে বলবো, সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের, আমি একটু এখানে লিখি, এটা আরেকটা নোট করতে বলবো যে বায়ুমণ্ডল দূষণ বলতে কি বোঝায়? দূষণ, দূষক, বায়ুমণ্ডল দূষণ করে কারা এবং প্রতিকার, অর্থাৎ এটি থেকে আমরা কিভাবে সমাধান পাবো, এটা নিয়ে আরেকটা পৃষ্ঠা নিবা, সেটার এপিট এবং এপিট লেখালেখি করবা। দূষণ, দূষক এবং প্রতিকার, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, চলো এবার আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা গ এবং ঘর জন্য 3টা প্রশ্ন দিব, 3টা প্রশ্ন রেডি করব। আচ্ছা, 3টা নোট রেডি করব ছোট ছোট। আচ্ছা, আর খ নম্বরের জন্য হচ্ছে উপাদান যেটা আছে সেটা রেডি করব। আর তাহলে ওভারঅল সব হয়ে যাবে, ক হয়ে যাবে, এমসিকিউ হয়ে যাবে। আচ্ছা, চলো এটা শেষ করি। রাসায়নিক, ভৌত ও জৈবিক কারণে পরিবেশের স্বাভাবিক বৈশিষ্ট্যের যে কোনো পরিবর্তনই হলো দূষণ। আচ্ছা, দূষণ যারা করে তাদেরকে আবার দূষক বলা হয়। হ্যাঁ, যেমন তুমি যদি দূষণ করো তাহলে তুমি হচ্ছে একজন দূষক। আচ্ছা, তাহলে বায়ু দূষণের একটা স্বাভাবিক সংজ্ঞা আমরা দিতে পারি যে বায়ুমণ্ডলের যেমন হচ্ছে অক্সিজেন গ্যাস ব্যতীত অন্যান্য গ্যাসের পরিমাণ যদি ব্যত্যয় ঘটে, বাড়ে কমে, তাহলে কি হয়? বায়ুমণ্ডল ক্ষতিগ্রস্ত হয়, বায়ুমণ্ডল দূষণ হয়। তাহলে এক কথা এটা বলতে পারো। আচ্ছা, এটা হচ্ছে বায়ুমণ্ডলের একটা সংজ্ঞা তুমি রেডি করতে পারো। তারপর বায়ু দূষণের একটা সংজ্ঞা তুমি রেডি করতে পারো, অর্থাৎ এইটা আর কি। হ্যাঁ, বায়ুতে অক্সিজেন ছাড়া অন্যান্য গ্যাসের ঘনত্বের পরিবর্তন অথবা ধূলিকণার পরিমাণ বৃদ্ধি পেলে আমরা তখন তাকে বায়ু দূষণ বলি। ওকে, এইটা এই পেজ থেকে শুধু আমরা সংজ্ঞাটা দেখবো, আর কিছু না। এবার যদি আমরা একটু দেখি যে বায়ু দূষণের কারণ কি, অর্থাৎ কি কি কারণে বায়ু দূষণ হয় এবং পরবর্তীতে দেখবো সেটা সমাধানটা কি। আচ্ছা, বায়ু দূষণ হয় তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড। অবশ্যই তুমি এগুলা পয়েন্ট পয়েন্ট করে লিখবা। আচ্ছা, এগুলো এত কিছু লেখার দরকার নেই, অল্প অল্প লিখবা, বাট পয়েন্ট পয়েন্ট করে লিখবা। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড বায়ু দূষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে নেগেটিভলি এফেক্ট করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এইটা এক প্রকার গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস ইফেক্টটা কি, এখন এটা নিয়ে আমরা একটু বলে দিব। গ্রিন হাউস ইফেক্টটা হচ্ছে, দেখো, পৃথিবীতে সূর্য রশ্মি প্রতিদিন কিন্তু দিনের বেলা আসে, তাই না? এই সূর্য রশ্মি আসার ফলে
তুমি লক্ষ্য করবা সন্ধ্যাবেলা তুমি লক্ষ্য করবা সূর্য নাই, কিন্তু তবুও কিন্তু পৃথিবী কিন্তু উত্তপ্ত মনে হচ্ছে। পৃথিবীর গরম কিন্তু কমে না। সূর্য নাই কিন্তু গরম কিভাবে থাকতেছে? এই বিষয়টা কিভাবে হয়? এই বিষয়টা হচ্ছে, দেখো, পৃথিবীর দিনের বেলা যে সূর্য কিরণ দেয়, এই কিরণের ফলে পৃথিবী উত্তপ্ত হয় এবং পৃথিবীর এই বায়ুমণ্ডলের কারণে অনেক সময় আমরা দেখব যে এই যে পৃথিবী যে উত্তপ্ত হলো, আবার যে তাপ বিকিরণ করে ঠান্ডা হবে, সেটা হতে বাধাপ্রাপ্ত হয়। কার কারণে? বায়ুমণ্ডলের কারণে। এই বায়ুমণ্ডলের সবচাইতে এই বায়ুমণ্ডলে যে গ্যাসগুলা এই তাপটাকে বিকিরণ হতে বাধা দেয়, সেগুলাকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি। তার মধ্যে একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইডের মতো আরো কিছু গ্যাস আছে, ক্লোরোফ্লোরোকার্বন সহ আরো কিছু গ্যাস আছে। এই গ্যাসগুলা মিথেন, এগুলা কি করে? একটা প্রাচীর তৈরি করে, বায়ুমণ্ডলে একটা প্রাচীর তৈরি করে, যে সূর্যের তাপ শোষণ করে, বাট সূর্যের তাপ বিকিরণ হতে দেয় না। এর ফলে ক্ষতিটা হয় কি? পৃথিবীর উত্তর যে মেরুটা আছে, এই উত্তর মেরুতে সূর্য কিরণ কিন্তু কম দেয় এবং পৃথিবীর দক্ষিণ মেরুতেও সূর্যের কিরণ কম দেয়। অর্থাৎ এই অঞ্চলগুলোতে বরফ হয়ে আছে, পৃথিবীর এই অঞ্চলগুলোতে অনেক মাইনাসে কিন্তু থাকে তাপমাত্রা। ফলে এই বরফগুলা যখন গলতে শুরু করবে, পৃথিবীর সমুদ্র স্তরটাকে বেড়ে যাবে এবং সমুদ্র স্তর বেড়ে গেলে পৃথিবীর প্রায় 20% জমি কিন্তু আবারও সমুদ্রের লোনা পানির তলায় চলে যাবে। ফলে পৃথিবীর যে বিশাল কিন্তু একটা ক্ষতি হবে, তাই না? আচ্ছা, তাহলে গ্রিন হাউস গ্যাসের যে একটা ইফেক্ট, সেটা নিয়ে একটু আলোচনা করে দিলাম। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড হচ্ছে এক প্রকার তাহলে গ্রিন হাউস গ্যাস, এবং বায়ুমণ্ডলে এই গ্যাসের কিন্তু ভারসাম্য বজায় থাকে সাধারণত। আচ্ছা, কিভাবে এটা? সাধারণত আমরা গ্রিন হাউস গ্যাস ত্যাগ করি এবং গ্রিন হাউস গ্যাস গ্রহণ করে হচ্ছে কে? উদ্ভিদ। অর্থাৎ উদ্ভিদ গ্রিন হাউস গ্যাস অর্থাৎ CO2, কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে আমরা কি ত্যাগ করি। আর উদ্ভিদের জন্য কিন্তু আবার এটা কিন্তু খাবার তৈরির একটা প্রক্রিয়া, অর্থাৎ উদ্ভিদ কিন্তু কার্বন ডাই অক্সাইডটাকে আবার গ্রহণ করে। আচ্ছা, তাহলে এই যে দেখো, আমরা ত্যাগ করি, উদ্ভিদ গ্রহণ করে, এটার ভারসাম্য একটা ব্যালেন্সে থাকে। কার্বন ডাই অক্সাইড সবসময় একটা ব্যালেন্সে থাকে, 0.03% একটা ব্যালেন্সে থাকে। আচ্ছা, যদি কখনো আমরা গাছপালা বেশি কেটে ফেলি, তাহলে আমাদের এই ব্যালেন্সটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তখন কার্বন ডাই অক্সাইড শোষণ কমে যাবে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের মাত্রা তখন বেড়ে গেলে আমাদের একটা ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এই ভারসাম্য নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা তখন এটাকে বায়ুর দূষণ বলবো। আচ্ছা, এর ফলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং নামক যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমরা সামনে এনে থাকি। আচ্ছা, তাহলে কার্বন ডাই অক্সাইড নিয়ে আলোচনা করলাম। এরপর যদি স্মোক বা ধোঁয়া নিয়ে আলোচনা করি, ধোঁয়াটা কিভাবে হয়? ধোঁয়া হচ্ছে এক প্রকার অ্যারোসল। আচ্ছা, দহনকৃত বস্তু নির্গত ও বাতাসে ভাসমান কণা বাষ্পীভূত গ্যাস নিয়ে গঠিত হয় এই ধোঁয়া। আচ্ছা, কি বললো তাহলে? দহনকৃত বস্তু, আমরা যখন কোনো বস্তু পুড়াই, তখন সেখান থেকে যে উপাদানগুলা বাতাসে মিশে যায়, সেগুলাকে আমরা কি বলি? সেগুলাকে অ্যারোসল বলি বা সেগুলোকে ধোঁয়া বলবো। ওকে, তাহলে ধোঁয়া কিন্তু বায়ুমণ্ডলের জন্য ক্ষতিকর, কারণ এটা কিন্তু বায়ুমণ্ডলে যে হচ্ছে কণা বা ধোঁয়া, এগুলার পরিমাণ কিন্তু বাড়িয়ে দেয়। আচ্ছা, অর্থাৎ ভারসাম্য নষ্ট করে দেয়। তারপর ধোঁয়াশা বায়ুমণ্ডলের জন্য এটাও ক্ষতিকর। কিভাবে? মোটরযান থেকে যে নির্গত নাইট্রো অক্সাইড সমূহ আছে ও বিভিন্ন হাইড্রোকার্বন আছে, সেগুলা বায়ুমণ্ডলে মিশে গিয়ে কি তৈরি করে? ধোঁয়াশা তৈরি করে, ঝাপসা তৈরি করে। আমরা দেখব এই জন্য কিন্তু ভারতের আকাশটা যখন আমরা দেখব, তখন দেখব ম্যাক্সিমাম সময় সেটা কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে, অর্থাৎ কালো ধোঁয়ায় ঢেকে আছে। এইটা কিন্তু আমরা খুব লক্ষ্য করি, এটা আমরা ঢাকাতেও কিন্তু লক্ষ্য করি। আচ্ছা, এটা হচ্ছে ধোঁয়াশা। আচ্ছা, এক্সস্ট গ্যাস কোনটা? দেখো, তেল জাতীয় জ্বালানি যখন আমরা পুড়াবো, তখন আমাদের এটা দহন করার ফলে সাধারণত অদৃশ্যমান এক প্রকার গ্যাসের তৈরি হবে, সেটাকে আমরা বলি এক্সস্ট গ্যাস। ওকে, এই গ্যাস কি আছে? দেখো, এই গ্যাসের উপাদান, এই গ্যাসের মধ্যে কি থাকতে পারে? সীসা থাকতে পারে, তামা, জিঙ্ক, ক্যালসিয়াম ইত্যাদি ভারী ধাতু ও কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড ও নাইট্রোজেনের অক্সাইড সমূহ ইত্যাদি থাকতে পারে। আচ্ছা, এগুলো আমাদের দরকার নাই, বাট তুমি এতটুকু জানো যে এক্সস্ট গ্যাসটা কিভাবে তৈরি হয়। যখন আমরা তেল পুড়াবো, তখন আমাদের এই গ্যাসটা তৈরি হবে এবং এটাও আমাদের জন্য ক্ষতিকর। ওকে, এটা জেনে রাখো শুধু। তারপর সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড কি? সাধারণত শিল্প কলকারখানার যে ধোঁয়া আছে, সেটা যখন বায়ুতে মিশে যাবে, সেটাকে আমরা বলবো সালফার ডাইঅক্সাইড। অর্থাৎ শিল্প কলকারখানা থেকে যে ধোঁয়া তৈরি হয়, সেটা সালফার ডাইঅক্সাইড হিসেবে পৃথিবীর বায়ুমণ্ডলে অবস্থান করে। আচ্ছা, বায়ুর সাথে মিশে এই গ্যাস সালফিউরিক অ্যাসিড সৃষ্টি করে, ফলে আমাদের অ্যাসিড বৃষ্টি আমরা লক্ষ্য করি। এই অ্যাসিড বৃষ্টি কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর। এর ফলে কিন্তু কোনো একটা প্রাণী জগৎ কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে সালফার ডাই অক্সাইড সম্পর্কে আমরা জানলাম।
আরেকটা ক্ষতিকর গ্যাস হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ওই যে আমরা একটু আগে বলতেছিলাম যে এটাও এক প্রকার কেমন গ্যাস? এটাও এক প্রকার কিন্তু গ্রিন হাউস গ্যাস। ওকে। এই ক্লোরোফ্লোরোকার্বনটা আমরা কোথায় দেখতে পাবো? ফ্রিজে দেখতে পারো, অর্থাৎ রেফ্রিজারেটর যেটা আছে, আমরা ফ্রিজ বলি যেটাকে, এয়ার কন্ডিশন এবং প্লাস্টিক এবং রং তৈরির কারখানা যেগুলো আছে সেইখান থেকে এই সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন নির্গত হয়। অনেক সময় সিএফসির ফুল মিনিংও কিন্তু ক নম্বরে দিতে পারে। আচ্ছা, এর ফলে দেখো এই ক্লোরোফ্লোরোকার্বনটা কেন কেন ক্ষতিকর সবথেকে বেশি? কারণ আমাদের যে একটা ওজোন স্তর আছে, কোন স্তরে বলো তো? স্ট্রাটোস্ফিয়ারে, তাই তো? স্ট্রাটোস্ফিয়ারের নিচের দিকে যে একটা ওজোন স্তর আছে, এই ওজোন স্তরটা এই ক্লোরোফ্লোরোকার্বনটা ধ্বংস করে ফেলে। এইজন্য ক্লোরোফ্লোরোকার্বনটাকে আমরা খুবই ক্ষতিকর হিসেবে চিনি। আচ্ছা, তারপর এর এর ফলে কি হয়? এই ওজোন স্তরটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কি, কি ক্ষতি হতে পারে? সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে ওজোন স্তর রক্ষা করত সেটা কিন্তু আর সম্ভব হবে না। এমনকি আ ফাইটোপ্লাঙ্কটন নামক যে একটা পদার্থ আছে যেটা হচ্ছে মাছের খাদ্য তৈরিতে সহায়তা করে, সেই পদার্থ কিন্তু সেটাও কিন্তু আর তৈরি হবে না। আচ্ছা। পরাগরেণু, আচ্ছা, যদিও পরাগরেণুও অনেকাংশে আমরা দেখব যে আমাদের যে হচ্ছে বায়ু, সেই বায়ুটাকে দূষণ করে। পরাগরেণু যখন বায়ুতে মিশে যায় আমরা অনেক সময় দেখব যে আমরা বলি সিজনাল কারণে আমাদের অনেক সময় ঠান্ডা লাগে। বিষয়টা হচ্ছে পরাগরেণু যখন বায়ুতে মিশে তখন ওইটার পরিমাণ বেশি থাকার কারণে ওইটা আমাদের লাংসে গিয়ে একটা সমস্যার সৃষ্টি করে এবং এটাকে আমরা বলি যে এটা হচ্ছে ঋতুর কারণে, ঋতু পরিবর্তনের কারণে আমাদের এই ঠান্ডাটা লেগেছে। আমরা অনেক সময় এটা কিন্তু বলে থাকি, তাই না? তবে এইটা তেমন একটা সমস্যা না। ওকে। এইবার আমরা যদি একটু লক্ষ্য করি যে বায়ু দূষণের উৎসগুলা কি, কি? অলরেডি তোমরা এগুলা জানো। জাস্ট তুমি বায়ু দূষণের উৎসগুলার যে এই যে নামগুলা এগুলা তুমি হচ্ছে একটা লিস্ট থাকলে হলো। আর বাদবাকিগুলো কিন্তু তুমি বানিয়ে লিখতে পারবা। নগরায়ন, অর্থাৎ নগরায়ন বলতে কি বোঝায়? নগরায়ন বলতে বোঝায় হচ্ছে, আচ্ছা এগুলো আমরা একটু ভিতরে আলোচনা করি। যেহেতু ভিতরে আছে অলরেডি। আচ্ছা এই দেখো, নগরায়ন বলতে কি বোঝায়? নগরায়ন বলতে বোঝায় যে আমরা গ্রাম থেকে নগরে শিফট হচ্ছি বেশি। কেন বেশি হচ্ছে শিফট? কারণ নগরে অর্থাৎ শহরে আমাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ দেওয়া হচ্ছে। বসত আ আ বসবাসের জন্য সুযোগ, সেখানে ট্রান্সপোর্টেশন ভালো। এই ইত্যাদি, অর্থাৎ আধুনিকায়ন যখন হয় একটা অঞ্চল এবং শিল্প কলকারখানা গড়ে ওঠে। অর্থাৎ আমরা গ্রাম থেকে দেখবা, লক্ষ্য করবা যে আমরা গ্রাম থেকে কোথায় শিফট করি? গ্রাম থেকে আমাদের যেই জায়গায় কাজের সুযোগ সুবিধা আছে, অর্থাৎ শিল্প কলকারখানা আছে, শিল্প কলকারখানা সেই দিকে কিন্তু আমরা মুভ করি এবং সেটা ধীরে, ধীরে একটা নগরে পরিণত হয়। অর্থাৎ নগরে কি, কি থাকে? নগরে যানবাহন থাকে, নগরে শিল্প কলকারখানা থাকে, কাজ থাকে, বাসা থাকে। এই বিভিন্ন বিষয়গুলো নগরে আমরা পাই। এজন্য আমরা কিন্তু গ্রাম থেকে অনেক সময় নগরে যাই। এর ফলে কিন্তু নগরায়ন হয়। আর এই নগরায়ন প্রক্রিয়ার ফলে, অর্থাৎ এখানে শিল্প কলকারখানা থাকার ফলে যানবাহন বেশি থাকার কারণে আমরা দেখব বায়ুতে বিভিন্ন ধরনের ক্ষতিকারক গ্যাস কিন্তু বিদ্যমান হয়। এর ফলে কিন্তু আমাদের বায়ুটা দূষণ হয়। ওকে। তাহলে আমরা বললাম যে শিল্প কলকারখানার মাধ্যমে বায়ু দূষণ হয়। কারণ শিল্প কলকারখানা সাধারণত কি করে? কয়লা বা গ্যাস পুড়িয়ে তারা কি করে? তাদের হচ্ছে যে তাদের যে শক্তি প্রয়োজন সেটা কিন্তু ব্যবহার করে। আচ্ছা। আরেকটা বিষয়, যানবাহনের ধোঁয়া। যেহেতু হচ্ছে আধুনিক নগর সভ্যতায় আমরা প্রচুর পরিমাণে যানবাহন ব্যবহার করি এবং বেশিরভাগ যানবাহনই কিন্তু কালো ধোঁয়া ছাড়ে এবং ধোঁয়াগুলা হচ্ছে ঠিকভাবে করে না, কি করে না? পরিশোধিত না। এই কারণে কিন্তু আমরা কি দেখব? যে হচ্ছে এই যানবাহনগুলা কিন্তু আমাদের বায়ু দূষণ করে। আচ্ছা, তারপর যদি একটু লক্ষ্য করো, ইটের ভাটার কথা যদি চিন্তা করো, আমরা বসতি তৈরির জন্য প্রচুর পরিমাণ কিন্তু ইটের ব্যবহার করি এবং এই ইটের যে ভাটাগুলা আছে, চিমনিগুলা আছে, এগুলা অনেকটা নিচু এবং নিচু থাকার কারণে এখান থেকে যে কালো ধোঁয়াটা বের হয়, এইটা আশেপাশের এলাকার মানুষকে ক্ষতিগ্রস্ত করে। আচ্ছা, তাহলে এটার সমাধান কি? চিমনিটা অনেকটা উঁচু করা যেতে পারে এবং আরেকটা সমাধান হচ্ছে এখান থেকে কালো ধোঁয়া যেন না বের হয়, এটার জন্য এখানে পিউরিফায়ার কিন্তু আমরা লাগাতে পারি। ওকে। আমরা এটা যখন এটা কিভাবে হচ্ছে সমাধান করব সেখানে এটা দেখব। ভূতল ভবন যখন নির্মাণ করতে যাব তখন প্রচুর পরিমাণে বালু, ইট, সিমেন্ট এগুলো ব্যবহার করার কারণে আমাদের বায়ুটা দূষণ হবে। আচ্ছা, এগুলো তোমরা হচ্ছে নিজেরাই ব্যাখ্যা করতে পারবা। খোলা অবস্থানে আবর্জনা নিক্ষেপ। এটার কারণে কিন্তু আমরা ভুক্তভোগী। খোলা অবস্থানে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। খোলা অবস্থানে আবর্জনা নিক্ষেপ করার কারণে সেখানে একটা গ্যাসের তৈরি হয়। সেটার নাম কি? মিথেন গ্যাস। আমরা গ্রামে প্রায় দেখতে পাবো যে এই মিথেন গ্যাসের কারণে প্রায় হচ্ছে আগুন লেগে যায়। আমরা গ্রামে যদি হচ্ছে আ চকে যেয়ে থাকি বা আমরা যেটাকে বিল বলে থাকি, সেখানে মিথেন গ্যাসের উপস্থিতি বেশি থাকার কারণে আমরা অনেক সময় দেখব যে সেখানে আগুন ছোটাছুটি করতেছে। যাই হোক, ওইটা বিষয় না। আমাদের এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে খোলা অবস্থানে যদি আবর্জনা নিক্ষেপ করি তাহলে সেটা মিথেন গ্যাস সৃষ্টি করে। এটা আমাদের জন্য, বায়ুমণ্ডলের জন্য কিন্তু ক্ষতিকর।
আচ্ছা গ্রাম অঞ্চলের জ্বালানি কাঠ পোড়ানো। গ্রাম অঞ্চলে আমরা কি করি? বেশিরভাগই ক্ষেত্রে আমরা কাঠ পোড়াই, তাই তো? গ্যাস দিয়ে রান্না করি। গ্যাস দিয়ে রান্না করার ফলে কিন্তু বায়ু দূষণ হয়। আচ্ছা তেজস্ক্রিয়তা বস্তু। অনেক সময় তেজস্ক্রিয় বস্তু অনেক সময় পারমাণবিক যে হচ্ছে বোমা আছে সেগুলো পরীক্ষা করি। অথবা আমরা বলতে পারি আমাদের আমরা যখন পারমাণবিক যে হচ্ছে পারমাণবিক যে শক্তি আছে সেগুলা দিয়ে যদি বিদ্যুৎ উৎপাদন করতে যাই তখনও কিন্তু এই তেজস্ক্রিয় বস্তু ছড়িয়ে গিয়ে পৃথিবীর অনেক দেশ আছে প্রায় হাজার, হাজার লাখ, লাখ মানুষ কিন্তু এই তেজস্ক্রিয় বস্তুর জন্য মারা যায়। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, অতিরিক্ত কীটনাশক ব্যবহার অথবা আমরা দেখব যে কীটনাশক বর্তমান প্রক্রিয়ায় আমরা স্প্রে করে দিচ্ছি। স্প্রে করে দেওয়ার কারণে কিন্তু এটা বায়ুমণ্ডলে ছড়িয়ে যায় এবং আশেপাশে যারা আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ওকে। জীবজগৎ ও বায়ু দূষণের কথা যদি চিন্তা করি অর্থাৎ আমাদের পড়াশোনা শেষ। এখন আমরা দেখব যে বায়ু দূষণের ফলে মানব স্বাস্থ্যের উপর কেমন প্রভাব পড়ে। আচ্ছা একটা হচ্ছে আ স্বল্পস্থায়ী প্রভাব যেটা যেমন আমাদের অনেক সময় মাথা ব্যথা হয়, বমি, বমি ভাব হয়, চোখ জ্বালা-পোড়া করে। এগুলা সাধারণত বায়ু দূষণের কারণে হয়েই থাকে। এছাড়া আরেকটা কারণ কিন্তু এখানে বলে নাই। আমরা যখন আমরা যখন ঢাকায় থাকি, আমরা বিশেষ করে ঢাকায় যখন থাকি আমরা দেখি যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করলে প্রচুর পরিমাণে বালু, ধুলোকণা আ সেগুলো আমাদের মুখে লাগে এবং যদি সেগুলা না ধুই এসে রুমে এসে তাহলে কি হয়? আমাদের এখানে পিম্পল হয় বা আমাদের এখানে কি হয়? আমাদের এখানে গুটার মতো উঠে। অর্থাৎ এটাও কিন্তু আমাদের ক্ষতি করে। আচ্ছা এটা হচ্ছে স্বল্পস্থায়ী বিষয়। আর দীর্ঘস্থায়ী প্রভাব কি হতে পারে? যেমন যানবাহন হতে নির্গত নানা ধরনের গ্যাসীয় পদার্থ কি করতে পারে? কার্বন ডাই অক্সাইড উল্লেখযোগ্য তৈরি করে। সেগুলা বায়ুতে বায়ুর এই যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বায়ুতে কিন্তু বৃদ্ধি পায় এর ফলে। আচ্ছা, এই গ্যাস মানুষের শরীরে প্রবেশ করলে আমরা আমাদের রক্ত যে অক্সিজেন গ্রহণ করে সেই অক্সিজেন গ্রহণের ক্ষমতা কিন্তু তখন হ্রাস পায়। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ। তেল ও কয়লা দহনের ফলে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। এটা কিন্তু অলরেডি আমরা পড়ে আসছি। এর ফলে কি হয়? আমাদের শ্বাসকষ্ট হয় প্রচুর পরিমাণে। বায়ুর যে দূষণ এটার ফলে সবচাইতে বেশি সমস্যাটা হয় হচ্ছে শ্বাসকষ্ট। আচ্ছা, মাথা ধরা, বমি, বমি ভাবও হয়ে থাকে। আচ্ছা, রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল কারখানায় উৎপন্ন হাইড্রোজেন সালফাইড গ্যাস চোখ ও গলার জন্য বিশেষ করে ক্ষতিকর। এগুলো একটু দেখে নিবা। তাপবিদ্যুৎ কেন্দ্র হতে নির্গত সূক্ষ্ম ধূলিকণাও ক্যান্সার সৃষ্টি করতে পারে। আমি একটু আগে বললাম না যে তাপ বিদ্যুৎ কেন্দ্র মনে করো তুমি হচ্ছে আ পারমাণবিক যে হচ্ছে পদার্থ আছে সেগুলো দিয়ে তৈরি করছো। সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের ক্যান্সারের কারণ হইতে পারে। বিস্ফোরক দ্রব্য, রং, সার প্রভৃতি উৎপাদনের সময় যে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। তাহলে অ্যামোনিয়া গ্যাসটা কখন তৈরি হইতে পারে? এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। সেটা হচ্ছে বিস্ফোরক দ্রব্য, রং এবং সার প্রভৃতি উৎপাদনের ক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাসটা নির্গত হয়, যেটাও মানুষের ক্ষতি করে। আচ্ছা, যেটা মানুষের শ্বাসনালীর জন্য বেশি, বেশি ক্ষতিকর। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ কিন্তু। আচ্ছা, উদ্ভিদের উপর বায়ু দূষণের প্রভাবটা কি? দেখো উদ্ভিদের উপর প্রভাবটা কি দেখো যে কার্বন মনোক্সাইড উদ্ভিদের নাইট্রোজেন সংবন্ধ প্রক্রিয়া বিঘ্ন ঘটায়। আচ্ছা, তাহলে এই যে বায়ুমণ্ডলে যখন কার্বন মনোক্সাইড অক্সাইড বেশি, বেশি হয়ে যাবে তখন উদ্ভিদের নাইট্রোজেন যে সংবন্ধ করার যে প্রক্রিয়া সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সালফার ডাই অক্সাইড আবার কি ক্ষতি করে? বায়ুতে সালফার ডাই অক্সাইড বৃদ্ধি পেলে উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সেটা বাধাগ্রস্ত হয়। আবার নাইট্রোজেন অক্সাইডের বেশি হলে ফসল উৎপাদন হ্রাস করে দেয়। উদ্ভিদের বৃদ্ধি এবং ফসল উৎপাদনও হ্রাস পাবে। আচ্ছা, তাহলে উদ্ভিদের উপরেও কিন্তু নেগেটিভলি ইফেক্ট পড়বে। আচ্ছা, বাস্তু সংস্থানের উপর প্রভাব। বাস্তু সংস্থান বলতে কি বোঝায়? আমরা যেখানে বেঁচে থাকি, আমরা যেগুলার উপর নির্ভর করে বেঁচে থাকি, এই যে পরম্পরা যে বিষয়গুলো এটাকে আমরা বাস্তু সংস্থা হিসেবে চিনব। আচ্ছা, দেখো অনেক সময় আমরা দেখব যে অ্যাসিড বৃষ্টির কারণে কোনো একটা বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্র কিন্তু হুমকির মধ্যে পড়ে যেতে পারে। অর্থাৎ মনে করো বাস্তুতন্ত্র উদ্ভিদের একটা বাস্তুতন্ত্র আছে বা কিছু উদ্ভিদ একটা জায়গায় আ উদ্ভিদ কি হয়? উৎপাদন হয়। সেই উদ্ভিদটা অ্যাসিড বৃষ্টির কারণে যদি একেবারে মিশে যায় তাহলে কিন্তু সেই উদ্ভিদটা আমরা আর পাবো না। বা এভাবে কিন্তু ওই উদ্ভিদের উপর যারা যেই পশু-পাখিগুলা নির্ভরশীল ছিল যে ওই পশু-পাখিগুলোও কিন্তু আস্তে, আস্তে বিলীন হয়ে যাবে। এভাবে কিন্তু বাস্তুতন্ত্র হুমকির মধ্যে পড়ে যাবে। আচ্ছা, পশু-পাখির উপর প্রভাব। দেখো সাধারণত বায়ু দূষণের ফলে পশু-পাখির খাদ্য দূষণ হয় এবং খাদ্য দূষণ সেই দূষিত খাদ্য যখন পশু-পাখি খায় তখন তারাও কিন্তু মারা যায়। আচ্ছা, তো এবার আমরা কি, কি করতে পারি? আমরা ট্রাফিক ব্যবস্থা কি করতে পারি? নিয়ন্ত্রণ করতে পারি এবং ট্রাফিক ব্যবস্থা যদি আমরা স্ট্রং করি তাহলে আমরা কি করতে পারবো? আমরা হচ্ছে যে আমাদের যে দূষিত যে যানগুলা আছে, যে যানবাহনগুলা বেশি দূষণ করে সেগুলাকে আমরা কি করতে পারি? মার্ক করে সেগুলাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। বিশ্বের বিভিন্ন দেশে কার্বন কর চালু হইছে। কার্বন কর। কার্বন কর অর্থাৎ যে গাড়ি, যে যানবাহন আ আ বেশি কার্বন বায়ুতে ত্যাগ করবে সে গাড়ি থেকে বেশি পরিমাণে কর নেওয়া হবে এবং এই করটাকে আমরা কার্বন কর নামে চিনব।
অর্থাৎ এই কার্বন কর প্রক্রিয়ায় কিন্তু আমরা বায়ুর দূষণটা বা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের মাধ্যমে বায়ুর দূষণটা কমাতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, নির্দিষ্ট স্থানে শিল্পাঞ্চল গড়ে তোলা। শিল্পাঞ্চল যদি আমরা এখানে সেখানে গড়ে তুলি তাহলে আমাদের অর্থাৎ কোনো মনে করো একটা অঞ্চলের শিল্প অঞ্চল গড়ে তুলছি, সে অঞ্চলের পাশে অনেক বসতি আছে। এই বসতিগুলার কিন্তু প্রত্যক্ষভাবে এই শিল্প অঞ্চল দ্বারা প্রভাবিত হবে। আচ্ছা, তাহলে এই শিল্প অঞ্চল এই বসতির আশেপাশ থেকে সরিয়ে একেবারে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে এবং তার চারপাশে গাছপালা লাগিয়ে দিতে হবে, যাতে এই ধুলাবালি এই এই এর বায়ুমণ্ডলটা কি হয়, গাছপালা শোষণ করে নেয় এবং গাছপালা যাতে হচ্ছে ওই ওই শিল্প অঞ্চলের আশেপাশের বায়ুমণ্ডলটা সেফ থাকে এবং সেখানে মানুষের বসতি সেখান থেকে সরিয়ে নিতে হবে। আচ্ছা, বিকল্প জ্বালানি ব্যবহার, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সাধারণত কয়লা, খনিজ তেল, গ্যাস, প্রাকৃতিক গ্যাস এগুলো কিন্তু ব্যবহার করে থাকি। এগুলো ব্যবহার না করে আমরা কি করতে পারি, সৌরশক্তি ব্যবহার করতে পারি, বায়ুর যে শক্তি সেটা ব্যবহার করতে পারি, তাপ শক্তি ব্যবহার করতে পারি, জৈব জ্বালানি শক্তি এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, যেমন হচ্ছে আমরা দেখব যে গরুর গোবর বা হচ্ছে এগুলা দিয়ে কিন্তু আমরা কি তৈরি করতে পারি, গ্যাস তৈরি করতে পারি। আচ্ছা, এর মাধ্যমে কিন্তু আমাদের বায়ু দূষণ আমরা কমাতে পারি। এছাড়াও আরো কিছু বিষয় আছে, যেমন কলকারখানার যে চিমনি আছে, অর্থাৎ একটু আগে আমরা দেখলাম ইটের ভাটার একটা চূড়া দেখলাম, এটাকে চিমনি বলে, এটাকে আমরা উঁচু করতে পারি। আচ্ছা, এছাড়া আমরা কি করতে পারি, যে কীটনাশক ব্যবহারের পরিধি কমাতে পারি বা স্প্রেটা কমাই দিতে পারি, যে স্প্রে না করে অন্য প্রক্রিয়ায় আমরা কিভাবে দিতে পারি। আচ্ছা, রেডিও টেলিভিশনের মাধ্যমে মানুষকে সচেতন করতে পারি, এটা একটা কমন বিষয়। আরেকটা বিষয়, পারমাণবিক বিস্ফোরণ ও এসবের পরীক্ষা নিরীক্ষা আমরা কমাতে পারি, কারণ হচ্ছে পারমাণবিক আমাদের জন্য ক্ষতিকর। আচ্ছা, আমাদের পড়াশোনা শেষ। আমি আশা করব এই ক্লাসগুলা এনজয় করার জন্য। আসলে এই ক্লাসগুলা থেকে মানে মুখস্থ করার বিষয়গুলো অনেক কম। আসলে এই ক্লাসগুলো হচ্ছে এনজয় করার মতো ক্লাস আরকি। মানে হচ্ছে এখানে যে জিনিসগুলো আছে সেগুলো তোমাকে খুবই সমৃদ্ধ করবে। আচ্ছা, এইটা তুমি আগামীতে দেখতে পাবা। তো অনেক কথা বললাম আজকে। তো আজকে এই পর্যন্তই। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।